কন্ট্রাস্ট। জয়নিং সেন্টেন্সে আমরা গতকাল আলোচনা করছি দুইটা সেন্টেন্স দ্বারা যদি কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ, দুইটা সেন্টেন্সের মধ্যে যদি কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য ওই দুইটা সেন্টেন্সকে আমরা বিকজ, অ্যাজ অথবা সিন্স দ্বারা যোগ করব। আর দুইটা সেন্টেন্সের মধ্যে যদি কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ থাকে এবং ওই দুইটা সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে চাই, তাহলে ওই দুইটা সেন্টেন্সকে আমরা ফর দ্বারা, সো দ্বারা অথবা দেয়ার ফর দ্বারা যোগ করব। আর যদি সিম্পল করতে চাই তাহলে বিকজ অফ দ্বারা যোগ করব। সাধারণত আমরা ওই সাবঅর্ডিনেট কনজাংশন অথবা কোঅর্ডিনেট কনজাংশন অথবা ট্রানজিশন এগুলোর মাধ্যমে করার চেষ্টা করব। ঠিক আছে। আর যদি দুইটা সেন্টেন্সের মধ্যে যদি কন্ট্রাস্ট বোঝায়, কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে কি সে গরিব কিন্তু সৎ, তাহলে এখানে কজ এন্ড এফেক্টের মধ্যে দেখো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে গতকাল আমরা কজ এন্ড এফেক্ট পড়েছি। কজ এন্ড এফেক্টে আমি বলছি দুইটা সেন্টেন্স দ্বারা যদি কজ এন্ড এফেক্ট বোঝায়, তাহলে যে কোনো একটা দ্বারা কজ কারণ বোঝাবে আর একটা দ্বারা ফলাফল বোঝাবে। তাহলে দুইটা সেন্টেন্স দ্বারা যদি কজ এন্ড এফেক্ট বোঝায়, ওই দুইটা সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে চাইলে ওই দুইটা সেন্টেন্সকে আমরা বিকজ দ্বারা অথবা অ্যাজ অথবা সিন্স দ্বারা যোগ করব। ঠিক আছে। তাহলে অ্যাজ, সিন্স, বিকজ এর পরে সরাসরি কি বসবে, কজ, তারপরে কমা দিয়ে ফলাফল সেন্টেন্সটাকে লিখবো। যেমন বিকজ আওয়ার টিম লস্ট, we were not invited to the tournament. Because the weather was because the weather was foul, I did not go out. Because I was unprepared, I did not take the test. এরকম অনেক অনেক এক্সাম্পল আমরা দিতে পারি। ঠিক আছে। আহ, তারপরে যদি দুইটা সেন্টেন্স দ্বারা কজ এন্ড এফেক্ট বোঝায় এবং তুমি যদি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে চাও, তাহলে ওই দুইটা সেন্টেন্সকে আমরা কি ফর দ্বারা, সো দ্বারা অথবা দেয়ার ফর দ্বারা যোগ করতে পারি। তাহলে ফর, সো এবং দেয়ার ফর দ্বারা যোগ করলে গতকাল আমরা স্ট্রাকচার গুলো দেখেছি। তোমরা গতকালের স্ট্রাকচারের জন্য গতকালের ক্লাসের রেকর্ডটা একটু দেখে নিতে পারো। হ্যাঁ, ওকে, গতকালের ক্লাসের রেকর্ডটা দেখে নিবা। কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার, হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার তো আমি দিয়েছি গতকাল। গতকাল আমরা কজ এন্ড এফেক্ট বুঝালে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার দিয়েছি তো। তোমরা খেয়াল থাক, গতকাল ক্লাস না করলে কিন্তু বুঝবা না কিন্তু, হ্যাঁ? গতকাল আমরা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার দিয়েছি। দুটি সেন্টেন্স দ্বারা দুটি সেন্টেন্স দ্বারা যদি কজ এন্ড এফেক্ট বোঝায়, ওই দুইটাকে সেন্টেন্সকে যদি আমরা ফর, সো অথবা দেয়ার ফর দ্বারা যোগ করি, তখন ওই বাক্যটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা গতকাল যেটা বলেছি কি বুঝেছি, কজ এন্ড এফেক্ট বুঝাইলে তাহলে কি বুঝাচ্ছি, তাহলে এফেক্ট, আমরা বলছি এফেক্ট সেন্টেন্স যেটা দ্বারা ফলাফল প্রকাশ করে, যে বাক্যটা দ্বারা ফলাফল বোঝায়, এফেক্ট সেন্টেন্স প্লাস কমা প্লাস ফর প্লাস কজ, কজ সেন্টেন্স। তাহলে ফর দ্বারা যদি তুমি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করো, তাহলে ফরের পরে যে যেই বাক্যটা দ্বারা কজ বোঝায় সেটা বসবে, আর এফেক্ট এফেক্ট ক্লজটা আগে বসবে। ঠিক আছে। যেমন হি did not take he did not take the test, or he was unprepared. He did not take the test for he was unprepared. তাহলে হি ডিড নট টেক দ্য টেস্ট, সে পরীক্ষা দেয় নাই। ফর মানে বিকজ, হি ওয়াজ আনপ্রিপেয়ার্ড, সে ছিল অপ্রস্তুত। তাহলে হি ওয়াজ আনপ্রিপেয়ার্ড, এটা হচ্ছে কজ, সে অপ্রস্তুত ছিল। আর সে পরীক্ষা দেয়নি, এটা হচ্ছে ফলাফল। তাহলে ফর দ্বারা যোগ করলাম, তাহলে বাক্যটা হয়ে গেল কম্পাউন্ড। বাক্যটা কি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। তাহলে ফর দ্বারা যোগ করলে, দুইটা ক্লজকে ফর দ্বারা যোগ করলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। তাহলে ফরের আগে হচ্ছে এফেক্ট আর ফরের পরে হচ্ছে কজ। ঠিক আছে।
তাহলে একটা সেন্টেন্স দ্বারা যদি কজ এন্ড এফেক্ট বোঝায়, তাহলে আমরা ওই দুইটা সেন্টেন্সকে কি করব, ফর দ্বারা অথবা সো দ্বারা, দেয়ার ফর দ্বারা যোগ করে কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি। ঠিক আছে? ঠিক তেমনি ভাবে লক্ষ্য করো, আমরা যদি ফরের পরিবর্তে সো ইউজ করি তাহলে কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স দেখো, সো কজ সেন্টেন্স, কজ সেন্টেন্স প্লাস কমা প্লাস সো প্লাস এফেক্ট সেন্টেন্স। গতকাল আমরা এগুলো বলেছি, আবার আজকে বলতে হচ্ছে এফেক্ট সেন্টেন্স সো। তো সো যোগ করলে সো এর পরে, এফেক্ট হচ্ছে সো এর পরে, আর ফরের ফরের আগে। হ্যাঁ, যেমন হি ওয়াজ আনপ্রিপেয়ার্ড, কমা সো হি ডিড নট টেক দ্য টেস্ট। তাহলে হি ডিড নট টেক দ্য টেস্ট, এটা হচ্ছে ফলাফল, আর সে অপ্রস্তুত ছিল, এটা হচ্ছে কজ। তাহলে সো দ্বারা যদি কম্পাউন্ড সেন্টেন্সটা গঠন করি, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স যদি সো দ্বারা গঠন করি, তো সো এর আগে হচ্ছে কজ, সো এর আগে কজ, আর ফলাফলটা কোথায়, এফেক্টটা, এফেক্ট হচ্ছে সো এর পরে। তো সো এর পরে আর ফন্ডে কি, ঠিক আছে, ওইটাই আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, আমরা পারবো তো নাকি? আর যদি ট্রানজিশন দ্বারা যোগ করো স্ট্রাকচারটাকে, কজ প্লাস সেমিকোলন প্লাস দেয়ারফর প্লাস কমা প্লাস এফেক্ট। দেয়ারফর হি take the test. He was unprepared, therefore he did not take the test. So therefore এটা ট্রানজিশন, তার আগে ট্রানজিশনের আগে সেমিকোলন। হ্যাঁ, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এটা করা হয়েছে, একজন প্রশ্ন করছে এই জন্য রিপিট দিলাম। ওকে, ঠিক আছে। এখন আমরা লেখো, দুটি সেন্টেন্স দ্বারা যদি কন্ট্রাস্ট বোঝায়, আমরা শেষ করে দিই, দুটি সেন্টেন্স দ্বারা যদি কন্ট্রাস্ট বোঝায়, তাহলে আহ দুটি সেন্টেন্স দ্বারা যদি কন্ট্রাস্ট বোঝায়, তাহলে ওই দুটি সেন্টেন্সকে দ অথবা অল দ্বারা যোগ করলে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স হবে। দুটি সেন্টেন্স দ্বারা যদি কন্ট্রাস্ট বোঝায়, তাহলে ওই দুটি সেন্টেন্সকে দ অথবা অল দ্বারা যোগ করে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যাবে, এবং বাট, ইয়েট অথবা হাউএভার দ্বারা যোগ করে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যাবে। আবার বলছি, দুটি সেন্টেন্স দ্বারা যদি কন্ট্রাস্ট বোঝায়, তাহলে ওই দুইটা সেন্টেন্সকে তুমি দ অথবা অল দ্বারা যোগ করবা, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আর ওই দুইটা সেন্টেন্সকে যদি তুমি বাট, ইয়েট অথবা হাউএভার দ্বারা যোগ করো, তাহলে ওই দুইটা সেন্টেন্স কি হয়ে যাবে, কম্পাউন্ড হয়ে যাবে। আর ওই দুইটা সেন্টেন্সকে যদি তুমি ডেসপাইট অথবা ইনস্পাইট অফ দ্বারা যোগ করো, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এগুলো হচ্ছে তোমার গতকাল আমরা রুট ম্যাপটা ওইভাবে দেখিয়েছি। হ্যাঁ? যেমন দেখো, তাহলে কমপ্লেক্স করতে হলে কি করতে হবে, দুইটা সেন্টেন্সকে আমরা কন্ট্রাস্ট বুঝলে, দুইটা সেন্টেন্স দ্বারা যদি কন্ট্রাস্ট বোঝায়, কন্ট্রাস্ট, দুটি সেন্টেন্স দ্বারা যদি কন্ট্রাস্ট বোঝায়, তাহলে আমরা ওই দুইটা সেন্টেন্সকে কি করব, প্রথম সেন্টেন্স, সেন্টেন্স, আমরা শুধু সেন্টেন্স প্লাস, অথবা এটাকে আমরা প্রথমে লিখি দল দো দ্বারা, কমপ্লেক্স করতে হলে দ দ, তো দ প্লাস সেন্টেন্স
প্লাস কমা প্লাস পরবর্তী সেন্টেন্স। এটা একটা সূত্র হইতে পারে, অথবা হইতে পারে এরকম, সেন্টেন্স প্লাস দ প্লাস সেন্টেন্স। এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, দ দ্বারা যোগ করলে দেখো, দ যদি বাক্যের শুরুতে বসে তাহলে মাঝখানে কমা লাগবে, আর যদি মাঝখানে বসে তাহলে কমাটা লাগবে না। হ্যাঁ, মাঝখানে বসলে কমা লাগবে না। যেমন যেমন দ্য ওয়ে ইজ, দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং, আই লাইক ইট। দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং, আই লাইক ইট। এই দুইটা সেন্টেন্সকে যদি আমরা, এটা 37তম বিসিএস আসছিল, হ্যাঁ, মনে করো 37তম বিসিএস আসছিল এরকম ভাবে, দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং, আই লাইক ইট। তুমি এই দুইটা সেন্টেন্সকে যদি দেখো, এই দুইটা সেন্টেন্সের মধ্যে কি কজ এন্ড এফেক্ট বুঝাইছে নাকি কন্ট্রাস্ট বুঝাইছে? দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং, এটা কম রোমাঞ্চকর ছিল, আমি এটাকে পছন্দ করি। তার মানে কি এটা কম রোমাঞ্চকর ছিল, যদিও এটা কম রোমাঞ্চকর ছিল তবুও আমি এটা পছন্দ করি নাকি? তাহলে কন্ট্রাস্ট, তো দুইটা সেন্টেন্স দ্বারা যদি কন্ট্রাস্ট বোঝায় তাহলে আমরা এই সূত্রটা ফলো করব। দুইটা সেন্টেন্স দ্বারা যদি কন্ট্রাস্ট বোঝায় তাহলে ওই দুইটা সেন্টেন্সকে আমরা দ অথবা অল্দ দ্বারা যোগ করে কমপ্লেক্স সেন্টেন্স করব। দুইটা সেন্টেন্স দ্বারা কন্ট্রাস্ট বুঝাইলে দ অথবা অল্দ দ্বারা যোগ করে কমপ্লেক্স সেন্টেন্স করব। তাহলে কি হচ্ছে? তাহলে বলো দ, তাহলে দ, দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং কমা কমা আই লাইক ইট। দো দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং, আই লাইক ইট। ঠিক আছে? আর এটা যদি দটাকে মাঝখানে নাও তাহলে কি হবে? তাহলে পর অংশ আই লাইক, আই লাইক, হ্যাঁ, আই লাইক দ্য ওয়ে দো ইট ইজ লেস থ্রিলিং, অথবা আই লাইক ইট দো দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং। হ্যাঁ, দা ইটটাকে তুমি ইটের জায়গায় দা ওয়েটা নিয়ে যাও, আই লাইক দ্য ওয়ে দো, হ্যাঁ, ইট ইজ লেস থ্রিলিং, আই লাইক দ্য ওয়ে দো ইট ইজ লেস থ্রিলিং। জাস্ট আমরা এইভাবে ইয়ে করতে পারি, সিম্পল। হ্যাঁ, পারা যাবে না এটা? এরকম ভাবে তুমি বিপরীত অনেক কিছু তৈরি করতে পারো। হ্যাঁ, যেমন আহ, সে সে ভালো প্রস্তুতি নিয়েছিল, সে পরীক্ষায় ফেল করলো। তার মানে কি, দো হি প্রিপেয়ার্ড ওয়েল হি ফেইলড ইন দ্য এক্সাম। তার মানে কি, সে ভালো প্রস্তুতি নিয়েছিল, সে পরীক্ষায় ফেল করলো। তার মানে কি, যদিও সে ভালো প্রস্তুতি নিয়েছিল সে পরীক্ষায় ফেল করলো। তাহলে বিপরীত, সে পরীক্ষার জন্য অপ্রস্তুত ছিল, সে পরীক্ষাটা দিয়েছিল। তার মানে কি, সে পরীক্ষা, যদিও সে পরীক্ষার জন্য অপ্রস্তুত ছিল সে পরীক্ষা দিয়েছিল। তো দ হি ওয়াজ আনপ্রিপেয়ার্ড ফর দ্য টেস্ট হি টেক ইট, নাকি? আবহাওয়া খারাপ ছিল, সে বাইরে গেল। তো যদিও আবহাওয়া খারাপ ছিল তবুও সে বাইরে গেল। তার মানে কি, দো দ্য ওয়েদার ওয়াজ ফাউল হি ওয়েন্ট আউট, ইত্যাদি। হ্যাঁ, এরকম অনেক বাক্য আমরা দিতে পারি। এখন সেম বাক্যটাকে যদি আমরা কন্টেক্সট বুঝাইলে, কমপ্লেক্স সেন্সে, কমপ্লেক্সের পরিবর্তে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সেন্টেন্স দ্বারা যদি কন্ট্রাস্ট বোঝায় তাহলে ওই দুইটা সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নিব কিভাবে? কন্ট্রাস্ট বোঝালে, দুইটা সেন্টেন্স দ্বারা কন্ট্রাস্ট বোঝালে আমরা ওই দুইটা সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে চাই তাহলে মার্কার গুলো কি নেব? বাট, ইয়েট অথবা হাউএভার। বাট, ইয়েট অথবা হাউএভার। যদি আমরা বাট ইয়েট নেই তাহলে স্ট্রাকচার হবে, দেখো, সেন্টেন্স, সেন্টেন্স প্লাস কমা প্লাস বাট প্লাস সেন্টেন্স। ঠিক আছে? ওর আমরা যদি বাটার জায়গায় হাওয়ার বসাই তাহলে কি হবে? সেন্টেন্স প্লাস সেমিকোলন প্লাস হাওয়ার প্লাস কমা প্লাস হলো সেন্টেন্স। তাহলে হাওয়ার, মাঝখানে হাওয়ার, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স। তাহলে এই যে সেমিকোলন নিলে এইটা, তুমি এই ট্রানজিশন নিলে এই স্ট্রাকচার হবে এটা। আর যদি বাট অথবা ইয়েট নাও তাহলে স্ট্রাকচার হবে এটা।
তাহলে আমরা করে ফেলি। দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং, আই লাইক ইট। তো এই বাক্যটাকে আমরা এটাতে করে ফেলি। দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং, কমা, বাট আই লাইক ইট, বাট আই লাইক ইট। দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং বাট আই লাইক ইট। আর যদি আমরা এই বাক্যটাকে যদি আমরা এই প্যাটার্নে নিতে চাই, তাহলে কি হবে? দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং, however I like it। একই কথা, আমরা স্ট্রাকচারটা শুধু ভিন্ন হচ্ছে, অর্থ সেম থাকতেছে, শুধু স্ট্রাকচারটা ভিন্ন হচ্ছে। তুমি বার দ্বারা যোগ করতে পারো, হাওবার দ্বারা যোগ করতে পারো। তাহলে বার অথবা হাওবার দ্বারা যোগ করলে স্ট্রাকচারটা একটু ফলো করতে হবে, এটা একটু খেয়াল রাখো, হ্যাঁ। দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং, হাওবার আই লাইক ইট। ওকে, এটা গ্যাস করা যাচ্ছে তো? আমরা কাজ হচ্ছে এখন স্ট্রাকচারটা শেখানো। এই স্ট্রাকচারের সাথে তুমি আগে বুঝতে হবে দুইটা বাক্য দ্বারা কি কন্টেক্সট বুঝেছে, নাকি কজ এন্ড এফেক্ট বুঝেছে, নাকি কন্ডিশন বুঝেছে। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা বাক্য দ্বারা কি হয়, কন্ডিশন অথবা কজ এন্ড এফেক্ট অথবা কন্ট্রাস্ট, এইগুলো সাধারণত বুঝিয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি বুঝিয়ে থাকি তাহলে এই স্ট্রাকচার গুলো আমাকে ফলো করতে হবে। আর যদি কন্ডিশন বোঝায় তখন ইফ, কন্ডিশন বুঝলে ইফ এর সাহায্য নিব। যদি ইফ এর সাহায্য নেই কমপ্লেক্সেন্সে, তাহলে ইফ এর স্ট্রাকচার গুলো শিখে নিতে হবে। ইফ এর এক পাশে প্রেজেন্ট টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অথবা ইফ প্লাস পাস্ট প্লাস উড শুড, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ শুড হ্যাভ কুড হ্যাভ। ওই যে ইফ এর কন্ডিশনের বাক্যগুলো যে স্ট্রাকচার গুলো আছে, ওগুলো একটু পরে নিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন থাকলে বলো। এখন প্রশ্ন আছে বলতো, ওই যে মেঘ বৃষ্টি প্রশ্ন। এই প্রশ্ন কারা আছে একটু হ্যান্ড রেজ করেন, হ্যাঁ। হ্যাঁ, মেঘ বৃষ্টি, হ্যাঁ। হ্যাঁ, আপু বলুন, আপনি প্রশ্ন করতে পারেন। স্যার আমি আসসালামু আলাইকুম। হ্যাঁ বলছিলাম, হ্যাঁ বলো। স্যার আপনি এখানে যে ফার্স্ট স্ট্রাকচারটা দিয়েছেন ওখানে সেন্টেন্স প্লাস কমা প্লাস বাট প্লাস সেন্টেন্স, তো সেই হিসেবে স্যার আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন উপরে, তো সেখানে বাটের পর কমা দিয়েছেন, যেটা স্ট্রাকচারে বাটের পর কমা বাটার দেননি। আগে, বাটার আগে কমা দিচ্ছি, বাটার আগে। স্যার আপনি, ও আচ্ছা, ওটা আই লিখছেন। হ্যাঁ, বাটার আগে কমা, হ্যাঁ। আচ্ছা সরি স্যার, আমি ওই বাটার আইটাকে, আগে, বাটার আগে কমা, হ্যাঁ। এটা 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 কমা, বাটার আগে কমা। আর এখানে এটা তো আই, এটা আই, এটা হচ্ছে কমা। আচ্ছা স্যার আমি আইকে কমা ভেবে ফেলছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে, এটা কিভাবে? এবার বুঝছো? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, হ্যাঁ। তাহলে বলো, এটাকে যদি তুমি প্রিপোজিশন দ্বারা করো তাহলে কি হবে? ডেসপাইট, ডেসপাইট দ্য ওয়ে বিং লেস থ্রিলিং। যদি ডেসপাইট দ্বারা প্রিপোজিশন দ্বারা করো তাহলে ডেসপাইট, ডেসপাইট দ্য ওয়ে ইসটা বিং হয়ে যাবে, ডেসপাইট দ্য ওয়ে বিং লেস স্যার, থ্রিলিং আই লাইক ইট, হ্যাঁ। হ্যাঁ, স্যার বলো এই সেন্টেন্সটাই যদি কম আরেকটা কোনটা? স্যার এই সেন্টেন্সটাই যদি কম মানে কম্পাউন্ড বোঝায় এবং সেম সাবজেক্ট থাকে তাহলে কিভাবে বলবো? এই এই সাবজেক্টটা যদি সেম সাবজেক্ট,
বুঝি নাই। স্যার স্যার যদি সাবজেক্ট সেম থাকে আর কন্ট্রাস্ট বোঝায় তাহলে কিভাবে করব? তাহলে কি স্যার ওই যে আগে এর আগের গত হ্যাঁ, দিনের যে যদি রুলস গুলো সাবজেক্ট সেম করেছিলেন থাকে ওগুলো করা তাহলে যাবে? কন্টেন্ট বুঝাইলে তুমি বারের পরে চাইলে সাবজেক্ট উল্লেখ করতে পারো অথবা উজ্জ্বল রাখতে পারো, সমস্যা হয়েছে। সে গরিব, হ্যাঁ সে সে সৎ, সে গরিব সে সৎ, তাহলে ওই যে পড়ছো না, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, তাহলে কমাটা দিবা। আর হি ইজ পুয়ার হাউ এভার হি ইজ অনেস্ট, একই তো কথা। সেম সাবজেক্ট থাকলেও কন্টেন্ট বোঝালে এই বার দ্বারাই করবা, বার দ্বারা অথবা হাউ বার দ্বারাই করবা, যদি কন্টেন্ট বোঝায় জি স্যার। কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য। হ্যাঁ, তুমি শুধু মানে সেন্টেন্সের মধ্যে, দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা বুঝতে হবে। সম্পর্কটা বুঝতে পারলে তুমি স্ট্রাকচারটা হচ্ছে হয় এইটা নয়তো এটাতে যাবা। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্সে। আর কমপ্লেক্সের জন্য তুমি দল দল কথা চিন্তা করবা। হ্যাঁ, কমপ্লেক্সের জন্য কি চিন্তা করবা? দল দল। যেমন দেখো, যেমন আই আই এগ্রি উইথ ইউর রিজনিং। আই এগ্রি উইথ ইউর রিজনিং, আই রিজেক্ট ইউর কনক্লুশন। কনক্লুশন মানে সিদ্ধান্ত। হ্যাঁ, তাহলে এটা করে ফেলো দেখি। তাহলে করো দেখি, এই দুইটা বাক্যের মধ্যে কি সম্পর্ক আছে বলো। কন্ট্রাস্ট। হ্যাঁ, কিভাবে বুঝলে কন্ট্রাস্ট? যে আমি আপনার যুক্তি মানছি, আই এগ্রি উইথ ইউর রিজনিং, আমি আপনার যুক্তির যুক্তির সাথে একমত। আই রিজেক্ট ইউর কনক্লুশন, আমি আপনার সিদ্ধান্তকে আহ, প্রত্যাখ্যান করি, মানে সিদ্ধান্ত মানছি না। আমি সিদ্ধান্ত মানছি না কিন্তু আপনার যুক্তি যুক্তি মানছি। হ্যাঁ, তাহলে কন্ট্রাস্ট। তাহলে কন্ট্রাস্ট হলে কি হবে? চলো, আই এগ্রি উইথ ইউর রিজনিং কমা বাট আই রিজেক্ট ইউর কনক্লুশন, তাই তো? আর যদি এখন যদি এটাকে তুমি হাউ বার নাও তাহলে কি হবে? আই এগ্রি উইথ ইউর রিজনিং সেমিকোলন, তারপরে হাউ বার কমা আই রিজেক্ট ইউর কনক্লুশন, ওইটাই তো। আর যদি কমপ্লেক্স করো। স্যার স্যার বাটে হ্যাঁ বলো। স্যার বাটের পরে সাবজেক্ট আই যদি আবার না দিই তাহলে কি ভুল হবে? হ্যাঁ, এখানে বলো না, বা বলবে কেন, দেখো লেখো আই, বলো আই এগ্রি উইথ ইউর সুযোগ দিচ্ছে। রিজনিং, এই যে বাট রিজেক্ট রিজেক্ট ইউর কনক্লুশন। একই সাবজেক্ট হলে তুমি সাবজেক্টটাকে উজ্জ্বল রাখতে পারো। তো আমি উজ্জ্বল রাখলে সাবজেক্ট যদি উজ্জ্বল রাখে তাহলে কমা লাগবে না। সো আই এগ্রি উইথ ইউর রিজনিং বাট আই রিজেক্ট ইউর কনক্লুশন, বাট রিজেক্ট ইউর কনক্লুশন, তাহলে আইটাকে আমি না লিখলে তাহলে বাটার আগে কমা দেবো না। যদি আমি আইটাকে লিখি তাহলে বাটার আগে কমাটা দেবো। হ্যাঁ, বুঝছো? আর যদি বাটার জি জায়গায় স্যার, বুঝতে হাওয়াবার উল্লেখ পেরেছি। করো, যদি হাওয়াবার উল্লেখ করো, হাওয়াবার উল্লেখ করলে তোমাকে ওই সূত্রটাই ফলো করতে হবে। হ্যাঁ? ওখানে আর আই উজ্জ্বল রাখা যাবে না, মানে হাওয়াবার উল্লেখ করলে আই উজ্জ্বল রাখা যাবে না। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তুমি এটা করতে পারো, এটা ওপেনার দ্বারা করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এগ্রিং উইথ ইউর রিজনিং আই রিজেক্ট ইউর কনক্লুশন। হ্যাঁ, সো তুমি এটাকে এগ্রিং উইথ ইউর রিজনিং বলতে পারো, অথবা ডেসপাইট এগ্রিং উইথ ইউর রিজনিং, ডেসপাইট এগ্রিং উইথ ইউর রিজনিং আই রিজেক্ট ইউর কনক্লুশন। তুমি ওপেনার দ্বারা এভাবে করতে পারো, ওপেনার দ্বারা ডেসপাইট এগ্রিং উইথ ইউর রিজনিং আই রিজেক্ট ইউর কনক্লুশন। কারণ ওই প্রিপোজিশন ফ্রেজ, এটা একটা কি ওপেনার, তাহলে প্রিপোজিশন ফ্রেজটা কি হয়, এটা একটা ওপেনার হয় না? তাহলে ডেসপাইট একটা প্রিপোজিশন, তাহলে এগ্রির সাথে ডেসপাইট ইউজ করো। ডেসপাইট এগ্রিং, ডেসপাইটের পরে প্রিপোজিশন ভার্ব থাকলে আইএনজি হবে। তাহলে ডেসপাইট এগ্রিং উইথ ইউর রিজনিং কমা আই রিজেক্ট ইউর কনক্লুশন। আর যদি কমপ্লেক্স করো তো দো আই এগ্রি উইথ ইউর রিজনিং আই রিজেক্ট ইউর কনক্লুশন। ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ,
স্যার ডেসপাইটের পরে এই কমা দেওয়া লাগবে? হ্যাঁ, যদি ডেসপাইট নাও, যদি সিম্পল করতে চাও তাহলে ডেসপাইট নিতে হবে। বলো ডেসপাইট agreeing with your reasoning, I reject your conclusion. So despite agreeing with your reasoning, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, ডেসপাইট একটা প্রিপোজিশন, ইন স্পাইট অফ। হ্যাঁ, এটা একটা প্রিপোজিশন ফ্রেজ, অতএব এটা একটা ওপেনার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, শুধু এগ্রিং উইথ ইউর রিজনিং, এটাও নিতে পারো, শুধু সমস্যা নেই। এগ্রিং উইথ ইউর রিজনিং, আই রিজেক্ট ইউর কনক্লুশন, তার চেয়ে বেটার ডেসপাইট দিয়ে নিলে এটা আরো সুন্দর হচ্ছে আর কি, আর বেশি মিনিংফুল হচ্ছে, আরো বেশি মিনিংফুল হচ্ছে। বিং এর পরে বিং এর পরে বিং এর পরে বার প্লাস আইএনজি কখন হবে? না, বিং এর পরে বার প্লাস আইএনজি হবে যদি বার প্লাস আইএনজি ফর্মটা অ্যাডজেক্টিভের কাজ করে, বিং উইলিং। ঠিক আছে, বিং এর পরে বারবার আইএনজি ফর্ম বসবে যদি এটা কি হয়, ওই কি হয়, ওই অ্যাডজেক্টিভের কাজ করে, যদি অ্যাডজেক্টিভ হয়, আইনযুক্ত বারটা অ্যাডজেক্টিভের কাজ করলে। ঠিক আছে, বিং উইলিং, হ্যাঁ, বিং হ্যাপি, বিং স্যাটিসফাইড। হ্যাঁ, আর বিং এর পরে সাধারণত ভার্বের পাস্ট পার্সেল বসবে। বিং এর পরে সাধারণত ভার্বের পাস্ট পার্সেল বসবে অথবা অ্যাডজেক্টিভ বসবে। বিং টায়ার্ড, ঠিক আছে, বিং স্যাটিসফাইড। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে তাহলে আমাদের এই যে আগের সেন্টেন্সটা, দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং বাট আই লাইক ইট, এটা যদি আমরা ডেসপাইট দিয়ে করি, ডেসপাইট দ্য ওয়ে বিং লেস হ্যাঁ, থ্রিলিং। এখানে সাবজেক্ট যদি দুইটা ভিন্ন ভিন্ন হয় তাহলে তুমি সেক্ষেত্রে প্রথম সাবজেক্টটা ওই ডেসপাইট দ্বারা করলে, প্রথম ডেসপাইটের পরে প্রথম সাবজেক্ট, তারপরে বি ভার্ব থাকলে এটাকে সাথে বিং করবা, করে কমা দিয়ে তারপরের বাক্যটা হুবহু লিখে বলবা। তো ডেসপাইট দ্য ওয়ে বিং লেস থ্রিলিং, কমা আই লাইক ইট। জি স্যার, ডেসপাইট দ্য ওয়ে বিং লেস থ্রিলিং, ঠিক আছে। অথবা স্যার তুমি সাবজেক্ট অথবা তুমি ডেসপাইটের পরে কি স্যার আর্গুমেন্ট- সাবজেক্ট দেওয়াটা বাধ্যতামূলক? হ্যাঁ হ্যাঁ, ডেসপাইটের পরে কি সাবজেক্ট দেওয়াটা বাধ্যতামূলক? না, ডেসপাইটের পরে সাবজেক্টটা দিবা যদি ভিন্ন ভিন্ন সাবজেক্ট হয়, উভয় উভয় সেন্টেন্সের সাবজেক্ট যদি ভিন্ন হয়। ওকে বুঝো নাই? যদি ভিন্ন সাবজেক্ট হয়, দেখো দ্য ওয়ে ইজ লেস থ্রিলিং, দ্য ওয়ে এটা একটা সাবজেক্ট, আই লাইক ইট আরেকটা সাবজেক্ট, তাহলে ভিন্ন সাবজেক্ট না? তাহলে ভিন্ন সাবজেক্ট হলে তাহলে তুমি ওই সাবজেক্টটা দিতে পারো, অথবা তুমি ওইভাবে লিখতে পারো, ডেসপাইট বিং লেস থ্রিলিং, ডেসপাইট বিং লেস থ্রিলিং আই লাইক ইট, এইভাবে বলতে পারো। অথবা দ্য ওয়ে বিং লেস থ্রিলিং, হ্যাঁ। সো তখন আই লাইক ইট নিলে হবে না, তখন এটা অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডেসপাইট দ্য ওয়ে বিং লেস থ্রিলিং, এটা কম থ্রিলিং হওয়া সত্ত্বেও। হ্যাঁ স্যার একটু যদি বিং এর ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন, একটু বিং বিং মানে এর বিভার, ইউজটা নিয়ে বিভারটা স্যার। প্রিপোজিশনের পরে বিভারটা এমিজার হয়ে যায়। প্রিপোজিশনের পরে এমিজার ওয়াজার থাকলে এমিজার ওয়াজারটা বিং হয়ে যায় প্রিপোজিশনের পরে। স্যার সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটু দেখালে ভালো হতো রুলটা। আমার মনে হয় সিম্পল সেন্টেন্সে তোমার যাওয়ার দরকার নেই। হ্যাঁ, তোমরা কম্পাউন্ড আর কমপ্লেক্সে থাকো, এটাই তোমাদের জন্য সেফ। আর যদি সিম্পলে যাও, ডেসপাইট, বিকজ অফ, এগুলো যোগ করতে গেলে কিছু স্ট্রাকচারে ওয়ার্ডে চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, মানে ভার্বের মধ্যে বা অন্য জায়গায় একটা চেঞ্জ আনতে হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী চেঞ্জ আনতে হলে এটা তোমার চেঞ্জটা মাথায় রাখতে হবে, অথবা তুমি বেটার হচ্ছে তুমি ওই যে কমপ্লেক্সে আর কম্পাউন্ডের মধ্যে থাকো, এটাই তোমার জন্য বেটার। স্যার এখন যেটা লেখা আছে এটা তো সিম্পলে আছে স্যার। হ্যাঁ, আমি তো এটা বলেছি, কেন সিম্পল আছে তুমি বলো। ওই যে ডেসপাইট না না, এটা ভুল ডেসপাইট করছো। এবং ইনস্পাইট অফ দিয়ে এই পুরো শুরু করে। বাক্যটা সিম্পলে আছে কারণ এর মধ্যে একটা ভ্যালিড ভার্ব। বলে কোন বাক্যে যদি একটা ভ্যালিড ভার্ব থাকে সেই বাক্যটা সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, তাহলে এই জি বাক্যে স্যার। রিজেক্ট হচ্ছে একটা ভ্যালিড ভার্ব, এই টোটাল বাক্যটাও একটা সিম্পল সেন্টেন্স, কারণ টোটাল বাক্যে একটা মাত্র ভ্যালিড ভার্ব। তাহলে একটি মাত্র ভ্যালিড ভার্ব যে বাক্যে থাকে সেই বাক্যটা সিম্পল সেন্টেন্স। জি স্যার। আর সিম্পল সেন্টেন্সের মধ্যে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, নাও থাকতে পারে, মানে প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলো সিম্পল সেন্টেন্সে থাকতে পারে, নাও থাকতে পারে।
জি স্যার। ওকে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা জয়েনিং সেন্টেন্সের মধ্যে এই যে এটা বলছি, এই জায়গাগুলোকে একটু অবশ্যই আহ, একটু একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, আমরা পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো দিয়ে যাচ্ছি এই ক্লাসগুলোর সাথে আমরা যখন পরে প্র্যাকটিস সেশনটা অ্যাড করব তখন আশা করছি এগুলো আরো আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, ঠিক আছে। স্যার সিম্পল সেন্টেন্সেও কি কমা হবে? হ্যাঁ হ্যাঁ, সিম্পল সেন্টেন্সেও কি কমা হবে? সিম্পল সেন্টেন্সে কেন কমা হবে সেটা বলো। সিম্পল সেন্টেন্সের আগে দেখো, কোন সিম্পল সেন্টেন্সের শুরুতে যদি ওপেনার থাকে, এই যে ডেসপাইট এগ্রিং উইথ ইউর রিজনিং, ডেসপাইটটা কি প্রিপোজিশন না? জি তাহলে স্যার। প্রিপোজিশন থাকলে তো প্রিপোজিশন ফ্রেজ, তাহলে প্রিপোজিশন ফ্রেজ কি হয়? ওপেনার হয়। ইনফিনিটিভ ফ্রেজ কি হয়? ওপেনার হয়। প্রেজেন্ট পার্টিসিপল কি হয়? ওপেনার হয়। পাস্ট পার্টিসিপল কি হয়? ওপেনার হয়। তাহলে ওপেনার যদি বাক্যের শুরুতে থাকে তাহলে ওপেনারটা লেখার পরে কমা দিয়ে তারপরে বাক্যে সাবজেক্ট ভার্ব লিখতে হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। এটা আর কি। ওপেনারটা তো এই জন্য তো তুমি কি আগের ক্লাস করছিলে? আগে করো না সম্ভবত? হ্যাঁ, করছো? ওপেনার অংশ ক্লাস করছো? জি স্যার, করেছিলাম। তাহলে মনে থাকে না কেন? ওপেনার বিষয়টা, এই ডেসপাইটটা একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হবে। প্রিপোজিশন ফ্রেজ দিয়ে যখন কোনো বাক্য শুরু হয় তখন ওই প্রিপোজিশন ফ্রেজটা ওপেনারের কাজ করে। হ্যাঁ, আর ওপেনারটা লেখার পরে একটা কমা দিয়ে তারপরে সাবজেক্ট ভার্ব লিখতে হয়। ঠিক আছে। আর যখন তুমি ওপেনার ইউজ করতে করবা তখন সবসময় খেয়াল করবা ওই যে ওপেনারের সাবজেক্ট, ওপেনারের সাথে যে ভার্বটা আছে না, ওই ভার্বের সাবজেক্ট আর ওই মেইন ভার্বের সাবজেক্ট একই সাবজেক্ট হবে। বলো, আই এগ্রি উইথ ইউর রিজনিং, আই রিজেক্ট ইউর কনক্লুশন। তাহলে দেখো, আই এগ্রি এটা সাবজেক্ট হচ্ছে আই, রিজেক্টের সাবজেক্ট কি? আই, একই সাবজেক্ট। অথবা এটাকে ওপেনার দ্বারা যোগ করা গেল। হ্যাঁ, ওকে, ধন্যবাদ স্যার। ঠিক আছে। আর কন্ডিশনাল বাক্য বুঝাইলে বাক্যটার মধ্যে কি থাকবে? তাহলে তোমার দুইটা বাক্যের মধ্যে কন্ডিশন বুঝলে মানে কি, তুমি দেখবা সম্পর্কটা শর্ত আরোপ করছে, শর্ত আরোপ করলেই কন্ডিশনে যাবে। আর কন্ডিশন মানে ইফ দিয়ে শুরু হবে অথবা আনলেস দ্বারা শুরু হবে, ইফ অথবা আনলেস। ঠিক আছে, ওইটা তুমি একটু দেখে নিতে হবে। হ্যাঁ, যেমন the project is successful. It will be a achievement. মনে করো এটা একটা বাক্য, এটা একটা বাক্য। এই দুইটা বাক্যের মধ্যে, এই বাক্যের মধ্যে প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার। তো দুইটা বাক্য যদি দেওয়া থাকে এবং দুইটা বাক্যের মধ্যে একটা প্রেজেন্ট আর একটা ফিউচারে থাকলে আমরা ওই যে দুইটা বাক্যের মধ্যে যদি কন্ডিশন সেন্স চলে আসে তাহলে আমরা এটাকে ইফ দ্বারা যোগ করতে পারবো। আর সেই ক্ষেত্রে আমরা সূত্র হচ্ছে কি, ই প্লাস প্রেজেন্ট প্লাস কমা প্লাস ফিউচার, কমন একটা স্ট্রাকচার। হ্যাঁ, তাহলে ইফ ক্লোজ, তাহলে প্রেজেন্ট তারপর ফিউচার। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার। তাহলে কি হচ্ছে, if the project is successful, if the project is successful, it will be মানে the project will be a huge achievement for the country. এই প্রজেক্টটা যদি সফল হয়, এই প্রজেক্টটা যদি সফল হয় এটা দেশের জন্য একটা বড় একটা অর্জন হবে, এরকম। হ্যাঁ, এরকম ক্ষেত্রে আমরা ওই সিম্বল মানে কন্ডিশন, দুইটা বাক্যের মধ্যে যদি কন্ডিশন বোঝায় তাহলে আমরা ওই ইফ দ্বারা দুইটা বাক্যকে যোগ করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, এখানে আবার হয়নও নিতে পারো, হয়ন দ্য প্রজেক্ট ইজ সাকসেসফুল, ঠিক আছে, ইট উইল বি এ হিউজ অ্যাচিভমেন্ট ফর দ্য কান্ট্রি।
এখানে আমরা ইফ দ্বারাও নিতে পারি, হয় দ্বারাও নিতে পারি। ঠিক আছে, একটু মিউট করো, কার যেন সাউন্ড আসতেছে, হচ্ছে। ওকে, ঠিক আছে। আমি হ্যাঁ, তুমি ডেসপাইট বিং এগ্রিড উইথ ইউ, হ্যাঁ এটাও নিতে পারবা। ডেসপাইট বিং এগ্রিড নিতে পারবা, এগ্রিড তো অ্যাডজেক্টিভ। তাহলে ডেসপাইট বিং এগ্রিড উইথ ইউ, হ্যাঁ, আই রিজেক্ট ইউর কনক্লুশন, এটাও নিতে পারবো, কোনো সমস্যা নেই, হবে। এগ্রিড এটা অ্যাডজেক্টিভ, তাহলে বিং এর পরে অ্যাডজেক্টিভ হয়, বিং প্লাস অ্যাডজেক্টিভ অথবা বিং প্লাস বি3 পাস্ট পারসন হবে। ঠিক আছে, আমরা কি পরের টপিকে যাব? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। স্যার ওই আগের যে স্যার স্ট্রাকচারটা ছিল স্যার, হাউ এভার দিলে স্যার সাবজেক্ট সেম থাকলেও তো মানে স্যার সাবজেক্ট তুলে দিতে পারবো না স্যার পরের বাক্যে। না না, হাওয়াবার যোগ করলে, ট্রানজিশন যোগ করলে সাবজেক্ট উঠানো যাবে না। তুমি ট্রানজিশন যোগ করলে সাবজেক্ট, সেমিকোলন বা ট্রানজিশন যোগ করলে সাবজেক্ট উঠানো যাবে না। একমাত্র বাট এবং এন্ডের ক্ষেত্রে সাবজেক্টটা উল্লেখ করলে কমাটা দিবা, সাবজেক্ট তখন একই সাবজেক্ট হলে বাটের ক্ষেত্রে এন্ডের ক্ষেত্রে উঠাইতে পারবা। আর যদি ট্রানজিশন ইউজ করো তাহলে উঠাইতে পারবে না। হ্যাঁ, ট্রানজিশনের সূত্র আমি যেটা, তুমি বরং আমার সূত্রটাই ফলো করো না, তোমার এত সাবজেক্ট উঠানোর জন্য তো পাগল হয়ে গেছে কেন? তুমি সূত্রটা ফলো করো, তোমার জন্য বেটার না? জি স্যার। তুমি সাবজেক্ট উঠাতে চিন্তা করছো কেন? আমি তো স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচারটা ফলো করো। তাহলে তুমি সাবজেক্ট উঠাতে গেলে তো নিজের যেচে বিপদ আনতে যাচ্ছ কেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, মানে তোমাকে আমি যে স্ট্রাকচার দিয়েছি স্ট্রাকচারটা ফলো করো, ওইটাই তো স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের মধ্যে লেগে থাকো। ঠিক আছে, ওই স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা লেখো। ঠিক আছে, তাহলে তো তুমি সেফ, তোমার ওই এত ঝামেলা যাওয়ার দরকারটা কি? তুমি যদি আবার সাবজেক্ট উজ্জ্বল রাখতে চাও, তখন আবার তোমাকে আরো একটা না একটা সমস্যা করে ফেলবা। তুমি স্ট্রাকচারের মধ্যে থাকো, এটাই বেটার। হ্যাঁ, ঠিক আছে। স্যার কন্ডিশনাল, লাস্ট এই লাস্ট কন্ডিশনাল, এক্সাম্পলটা এই ইফ ডেসপাইট। যুক্ত বাক্যের কন্ডিশনাল বাক্য কি এখনো শিখাতে হবে তোমাদেরকে? মানে ইফ, কন্ডিশন, এই কন্ডিশনাল বাক্য কি শিখাতে হবে? না স্যার। হ্যাঁ, না স্যার, নেক্সট ডাকছো না? হ্যাঁ, স্যার কন্ডিশন দরকার নাই, এটা তো প্রিলিতেই খুব ভালোভাবে পড়েছি আমরা। সেটা বলছি, প্রিলিতে যেটা পড়ছো আমি সেই সেই বাক্যগুলো তো স্ট্রাকচার দিচ্ছি, কারণ আমি যেই বাক্যগুলো স্ট্রাকচার দিচ্ছি সেগুলো শুধু তোমার কাছে যেগুলো একটু মনে হচ্ছে এক্সেপশনাল হবে, এই স্ট্রাকচার গুলো আমি দিচ্ছি শুধু। হ্যাঁ, ঠিক আছে। ওকে, রেকর্ডিং দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট টপিকে যাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে একটা মানে সহজ টপিক শেষ করে দিই, আজকে একটা সহজ টপিক শেষ করে দিই। আমি ইয়ার পরে, ঈদের পরে তাহলে আমরা একসাথে সামারি, লেটার বা অন্য টপিকগুলো ধরি। হ্যাঁ, ঠিক আছে। আমরা ঈদের পরে আমাদের ক্লাস হবে, নেক্সট ক্লাস হবে 20 তারিখে, 20 তারিখ 21 তারিখে ক্লাস আছে আমার সাথে তোমাদের, 20, 21, 22 এই সময়টার মধ্যে ইনশাল্লাহ 3 দিন বা 2 দিন ক্লাস পাবা, 20, 21, 22। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা 20 তারিখ 21 তারিখ 22 তারিখ টার্গেট করেছি ক্লাস দেবো ইনশাল্লাহ। ওই সময়ের মধ্যে আমি তোমাদেরকে প্রায় 2টা 3টা টপিক শেষ করে ফেলবো, আহ যেমন সামারি, লেটার রাইটিং, হ্যাঁ, এবং অন্যান্য টপিক মিলিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখন তোমাদেরকে আজকে একটা সহজ টপিকে আলোচনা করি। আহ, সহজ টপিকের মধ্যে একটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন টপিক। ওয়ার্ড ফরমেশন টপিকটা কি পড়াইতে হবে? এটা 35তম বিসিএস থেকে 44তম বিসিএস, 44তম বিসিএস পর্যন্ত একটা নাই এই টপিকের উপর প্রশ্ন ছিল 5 নম্বর করে। ঠিক আছে, তাহলে এই টপিকের উপরে 35তম বিসিএস থেকে 44তম বিসিএস পর্যন্ত 5 নম্বর ছিল, 5 নম্বর করেছিল প্রতি রাতে 5 নম্বর।
হ্যাঁ ছিল। তো যেহেতু ছিল, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো এখানে আমরা একটু আলোচনা করে নিই। তাহলে ওয়ার্ড ফরমেশনে কিভাবে আসবে পরীক্ষায়? ওয়ার্ড ফরমেশনে তোমার সেলগুলো থাকবে, মনে করো এরকম ভাবে সেল থাকবে, 3টা ঘর থাকবে। একটা ঘরে থাকবে আহ মনে করো থাকলো অ্যাডজেক্টিভ, আরেকটা ঘরে থাকলো ভার্ব, আরেকটা ঘরে থাকবে নাউন। এইভাবে ঘরগুলো থাকবে, হ্যাঁ। প্রতিটা ঘরে এভাবে এমটি সেল থাকবে, এমটি সেল থাকবে। এভাবে এমটি সেল থাকবে, হ্যাঁ। এমটি সেল থাকবে এবং শব্দগুলো এখানে দিয়ে দিবে। যেমন মনে করো রিয়েল, রিয়েল এখানে মনে করো ক্রস দিল, এখানে একটা টিকশনে দিল, তার মানে রিয়েলের নাউনটা বের করতে হবে। আবার যদি বলো যে এখানে ভাই, এখানে ভাই দিয়ে এটা এখানে টিকশনে দিবে, এখানে ক্রস দিয়ে দিল, তার মানে এই ভাইয়ের অ্যাডজেক্টিভটা বের করতে হবে। ঠিক আছে। আবার মনে করো এখানে দিল, মনে করো ব্রাদার, ব্রাদারহুড দিল, দিয়ে এখানে দিল টিকশনে দিল, এখানে মনে করো ক্রস দিল, তাহলে ব্রাদারহুডের অ্যাডজেক্টিভ কি? ঠিক আছে। এখানে মনে করে দিল অ্যাবজর্ব, অ্যাবজর্ব দিয়ে বললো যে এটার এটা নাউনটা কি, হ্যাঁ। ঠিক আছে, এটা নাউনটা কি, এখানে আর দিল না। তো এইভাবে মনে করো 5টা সেল, 5টা ওয়ার্ড। তো তুমি যত দ্রুত আনসারটা করবে ততই তোমার জন্য নাম্বার চলে আসবে। ঠিক আছে। তো যেখানে টিক চিহ্ন দেওয়া আছে, শুধু টিক চিহ্ন দেওয়া বলে জায়গাগুলোতে তুমি শুধু আনসারটা দিয়ে দিবা। অর্থাৎ এইভাবে তুমি বক্সটা তৈরি করবা, লেখে তুমি যেখানে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটা নিবা, এই যে এটা ক্রস দেওয়া আছে ক্রস দিবা। আর এটা ভিন্ন কালিতে, মনে করো এটা কালো কালি দিয়ে লেখছো রিয়েল, আর এখানে মনে করো নীল কালি দিয়ে তুমি আনসারটা লিখে দেবে, নীল কালি দিয়ে আনসারটা লিখে দেবে। তাহলে এই টিক চিহ্নের জায়গায় আনসার লিখে দিয়ে আনসার লেখা, হ্যাঁ, টিক চিহ্ন দিয়ে আনসার লেখে। তো আনসারের পরে তুমি ওই নীল কালিতে শুধু আনসারটা লিখে দিবে। তাইলে তুমি সাথে সাথে এটা একসাথে তোমার হয়ে গেল, এক্সামিনার আর একই টেবিলের মধ্যে এক্সামিনার তোমার আনসারটা পেয়ে গেল, হ্যাঁ। ঠিক আছে। তো এইভাবে তুমি যদি পাসে পাস পাইতে চাও, তাহলে কতগুলো কৌশল আছে, সেই কৌশলগুলো তুমি ওয়ার্ডের জন্য তোমাকে শিখতে হবে। ঠিক আছে। আমরা এখানে কয়েকটা কথা আলোচনা করি আজকে। তো লেখো, তাহলে একটা একটা ভার্বকে তুমি কিভাবে অ্যাডজেক্টিভ করবা? ভার্ব থেকে অ্যাডজেক্টিভ নিয়ম। একটা ভার্বকে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ করব? একটা ভার্বকে অ্যাডজেক্টিভ করার নিয়ম কি কি আছে? তো লেখো, রুল লেখো। লেখো, যে কোনো ভার্বের শেষে, যে কোনো ভার্বের শেষে সাধারণত এবল যোগ করলে অ্যাডজেক্টিভ পাওয়া যাবে। দেখো, যে কোনো ভার্বের শেষে, যে কোনো ভার্বের শেষে এবল যোগ করলে, কোনো একটা ওয়ার্ড যদি ভার্ব থাকে তাহলে তারপরে তুমি সরাসরি এবল বসাই দাও, তাহলে কি হয়ে যাবে? এটা বলো ওই ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা রিটেনে তুমি এই টেকনিকটা কাজে লাগাতে পারো, হ্যাঁ। ক্রসের জায়গায় কিছু লিখতে হবে না, ক্রসের জায়গায় ক্রস দিয়ে দিবা। প্রশ্নের মধ্যে ক্রস থাকলে ক্রসের জায়গায় ক্রস লিখে দিবা, হ্যাঁ। ঠিক আছে। মানে প্রশ্নের মধ্যে ক্রস থাকলে ক্রস, আর টিক চিহ্নের জায়গায় শুধু আনসারটা লিখবা, টিক চিহ্নের জায়গায় শুধু আনসারটা লিখবা। হ্যাঁ, প্রশ্নের মধ্যে যেভাবে বক্সটা দেওয়া থাকবে ঠিক বক্সটা পরীক্ষা হলে লিখবা, লেখা তুমি শব্দটা যেখানে আছে, যেই কলামে শব্দটা আছে শব্দটা লিখবা, লেখা যেখানে ক্রস দেওয়া আছে ক্রস দিবা, আর যেখানে টিক চিহ্ন দেওয়া আছে তুমি শুধু সেখানে টিক চিহ্ন না দিয়ে কি করবা, সেখানে
সেই কলামে শুধু আনসারটা লিখবা, আনসারটার পাশে নীল কালিতে আনসারটা লিখে দিবা। ওকে, এবার আনসারটা লিখতে যে কি করবা, যে কোনো একটা ওয়ার্ড যদি ভার্বের করে দেওয়া থাকে, তাহলে ওয়ার্ডটা যদি ভার্বের করে দেওয়া থাকে এবং টিক চিহ্ন দেওয়া থাকে অ্যাডজেক্টিভের করে, তাহলে ওই ভার্বটার অ্যাডজেক্টিভটা কিভাবে তৈরি করবা? তাহলে আমি কি বলছি, তো যে কোনো ভার্বের শেষে এইবল যোগ করলে এটা 99% ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, 99% ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে সূত্র শিখো তাহলে। হ্যাঁ, তাহলে সূত্র কি, মনে করো ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, একটা ভার্বের অ্যাডজেক্টিভ করতে চাও, তাহলে কি হবে, বলো অ্যাবজর্ব, এটা অ্যাডজেক্টিভ কি, বলো অ্যাবজর্বেবল। হ্যাঁ, যদি বলে যে, যদি বলে যে রিলাই, এটার অ্যাডজেক্টিভ কি, রিলের অ্যাডজেক্টিভ কি, সো ওয়াই থাকলে ওয়াই থেকে আই নিবা, ওয়াই থেকে আই নিয়া তারপর এবল যোগ করবা, রিলায়েবল, রিলাই, রিলায়েবল, ডিপেন্ড, পার্ডন, পেরিশ, জাস্ট এইভাবে তুমি অনেক অনেক শব্দ তৈরি করে ফেলবা। ঠিক আছে, ডিপেন্ড, ডিপেন্ডেবল, পার্ডন, পার্ডনেবল, পেরিশ, পেরিশেবল, এগ্রি, এগ্রিয়েবল, ঠিক আছে, ডিসএগ্রি, ডিসএগ্রিয়েবল, অবজার্ভ, অবজারভেবল, কনজিউম, কনজিউমেবল, কনজিউম, কনজিউমেবল। ঠিক আছে, আমরা এইভাবে তাহলে অ্যাডজেক্টিভটা ইজিলি ব্যবহার করতে পারি। তো যে কোনো অ্যাডজেক্টিভের পরে যে কোনো ভার্বের শেষে সরাসরি এইবল যোগ করলে আমরা কি পেয়ে যাই, ওইটার একটা, আমরা এইবল যোগ করলে এটা অ্যাডজেক্টিভটা পেয়ে যাই। তাহলে এই টেকনিকটা তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো লেখো, ব্যতিক্রম লেখো, ব্যতিক্রম লেখো। ব্যতিক্রম যেমন মনে করো থ্রাইভ, থ্রাইভ এটা একটা ভার্ব, থ্রাইভ এটা একটা ভার্ব, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে, এটার থ্রাইভ, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে থ্রাইভিং। বলো, থ্রাইভের অ্যাডজেক্টিভ হচ্ছে থ্রাইভিং, থ্রাইভিং সেক্টর, উদীয়মান বিজনেস। হ্যাঁ, তাহলে থ্রাইভিং সেক্টর। ঠিক আছে, থ্রাইভের অ্যাডজেক্টিভ হচ্ছে থ্রাইভিং। হ্যাঁ, সো এন্টাইস, এন্টাইসের অ্যাডজেক্টিভ হচ্ছে এন্টাইসিং। এলিউর অ্যাডজেক্টিভ হচ্ছে এলিউরিং। সো এলিউর অ্যাডজেক্টিভ হচ্ছে এলিউরিং, এন্টাইস এর অ্যাডজেক্টিভ হচ্ছে এন্টাইসিং। হ্যাঁ, থ্রাইভ তার অ্যাডজেক্টিভ হচ্ছে থ্রাইভিং। এরকম কিছু দুই একটা ব্যতিক্রম আছে, আর বাকি সব ক্ষেত্রে এটা মোটামুটি চালাই দিতে পারবো। হ্যাঁ, এবার লেখো একটু, আর একটু ব্যতিক্রম লেখো। কোনো ভার্বের শেষে, বলো, কোনো ভার্বের শেষে একটি মাত্র ই থাকলে, কোনো ভার্বের শেষে একটি মাত্র ই থাকলে, কোনো ভার্বের শেষে একটি মাত্র ই থাকলে ই উঠিয়ে, ই উঠিয়ে অতঃপর এইবল যোগ করবে। একটা ভার্বের পরে যদি একটা মাত্র ই থাকে, তাহলে ইটা উঠে দিয়া তারপরে এইবলটা যোগ করবে। হ্যাঁ, যেমন লিভ একটা মাত্র ই, তো লিভের অ্যাডজেক্টিভ কি, লিভেবল। ভাই একটা মাত্র ই, তো ভাইয়ের অ্যাডজেক্টিভ কি, তাহলে ইটা উঠে দিয়া ভাইয়েবল, ইটা উঠে দিয়া তারপরে এইবল যোগ করে দিলাম। হ্যাঁ, ভাই ভাইয়েবল। হ্যাঁ, ঠিক আছে, লিভ লিভেবল। ওকে, কনজিউম, তাহলে কনজিউমেবল। ঠিক আছে, এইভাবে আমরা শব্দ তৈরি করতে পারি। ঠিক আছে,
এবার একটা মাত্র ই থাকলে এটা বাদ যাবে, এটা থাকবে ব্যতিক্রম। এর মধ্যে দুইটা ব্যতিক্রম আছে, যেমন নোটিস। দেখো একটা মাত্র ই আছে, এখানে যদি আমি যোগ করি ব্যতিক্রম হচ্ছে নোটিসেবল। এক্ষেত্রে এটা বাদ যাবে না, হ্যাঁ বলো। নোটিসের এটা একটা মাত্র ই, কিন্তু এটা বাদ যাবে না, এটা ব্যতিক্রম নোটিসেবল। সার্ভিস সার্ভিসেবল, এটা বাদ যাবে না। রিপ্লেস রিপ্লেসেবল, এটা বাদ যাবে না। অ্যারেঞ্জ অ্যারেঞ্জেবল, এটা বাদ যাবে না। এরকম কিছু বানানোর ক্ষেত্রে কাজে লাগতে পারে তোমার, মানে বানানোর জন্য এই কথাগুলো কিছু কাজে লাগতে পারে। বাট শব্দ ঠিক আছে, যে কোনো ভার্বের শেষে এইবল যোগ করলে, যে কোনো ভার্বের শেষে এইবল যোগ করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটা রুল ঠিক আছে, কিন্তু বানানোর ক্ষেত্রে তুমি কিছু জাস্ট মনে রাখতে হবে। এখন দেখো, আমরা ভার্বের পরে যে কোনো ভার্বের শেষে সাধারণত আমরা কি যোগ করি বলো, এইবল যোগ করি, তাই তো? তাহলে আমরা কি শিখলাম, যে কোনো ভার্বের পরে এইবল যোগ করলে এটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এখন আমরা কখনো কখনো দেখা যায় ভার্বের শেষে আইবল যোগ করি। ভার্বের শেষে আইবল যোগ করলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। লক্ষ্য করো, যে কোনো ভার্বের শেষে এইবল যোগ করলে এটা অ্যাডজেক্টিভ হয়। এটা হচ্ছে 99% ক্ষেত্রে তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করো, তোমার কাজ হবে। এবার প্রশ্ন হচ্ছে ভার্বের শেষে আইবিএলই কখন যোগ করবা, ভার্বের শেষে আইবিএলই যোগ করে কখন অ্যাডজেক্টিভ করবা, এটা একটা তোমার কাজে লাগতে পারে। তো লেখো কোনো ভার্বের শেষে, লেখো কোনো ভার্বের শেষে, কোনো ভার্বের শেষে সরাসরি আইওএন যোগ করে যদি নাউন গঠন করা যায়, লেখো কোনো, যে সকল, এভাবে লেখো, যে সকল ভার্বের শেষে, এভাবে লেখো, যে সকল ভার্বের শেষে, যে সকল ভার্বের শেষে, যে সকল ভার্বের শেষে সরাসরি সরাসরি আইওএন যোগ করে যদি নাউন গঠন করা যায়, কেবল সেই সকল ভার্বের পরে আইবিএল যোগ করলে অ্যাডজেক্টিভ পাওয়া যাবে। বলো, আবার বলছি, যে সকল ভার্বের শেষে সরাসরি আইওএন যোগ করে নাউন পাওয়া যায়, কেবল সেই সকল ভার্বের শেষে আইবিএল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করতে হয়। দেখো 99% ক্ষেত্রে ভার্বের শেষে এবিএল যোগ করলে অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে, কিন্তু যে সকল ভার্বের শেষে আইওএন যোগ করে সরাসরি নাউন গঠন করা যায়, কেবল সেই সকল ভার্বের পরে তুমি আইবিএল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করবা, এবিএল যোগ করবা না। যেমন দেখো, যেমন দেখো কালেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে কালেক্টের নাউন কি, এই কালেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে কালেক্টের নাউন কি, কালেকশন, এই যে আইওএন নাকি। এবার এই কালেক্টের অ্যাডজেক্টিভ কি, এবার যদি বলো যে এই কালেক্টের অ্যাডজেক্টিভ কি, তাহলে আমি বলছি যে সকল ভার্বের শেষে সরাসরি আইওএন যোগ করে নাউন করা যায়, কেবল সেই সকল ভার্বের পরে, সে সকল ভার্বের পরে কি আইবিএল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যাবে। এখন যদি তুমি বলো যে কালেক্টেবল, এটা ভুল, এটা কারেক্ট। বোঝার চেষ্টা করো, যে সকল ভার্বের শেষে সরাসরি আইওএন যোগ করে নাউন গঠন করা যায়, কেবল সে সকল ভার্বের পরে বলো আইবিএল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করবে, ঠিক আছে।
সেখানে এবিএল যোগ করবে না। ঠিক আছে, যেমন প্রটেক্ট, অ্যাবডাক্ট, ডিডাক্ট, অপ্রেস। দেখো তো প্রটেক্ট তার নাউন কি? প্রোটেকশন। স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। স্যার সংযোগ এই আই ও এন যুক্ত করে কোনগুলোতে নাউন করা যায়, এটা কোনো চেনার উপায় আছে? হ্যাঁ, এটার উপায় আছে, এটার উপায় আছে। আইওএন কখন যোগ করবে এটার উপায় আছে। বলো যে সকল ভার্বের শেষে সিটি, বলো যে সকল ভার্বের শেষে সিটি থাকে, বলো এটি থাকে। যে সকল ভার্বের শেষে সিটি থাকে, বলো এটি থাকে, বলো ইউটিই থাকে, ই ডাবল এস থাকে। ঠিক আছে, যে সকল ভার্বের শেষে সিটি থাকে, বলো এটিই থাকে, ইউটিই থাকে, ই ডাবল এস থাকে, কেবল সেই সকল ভার্বের পরে আইওএন যোগ করে নাউন করা যায়। বলো অপারেট, অপারেশন। ঠিক আছে, বলো কন্ট্রিবিউট, কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউট, কন্ট্রিবিউশন। কিন্তু কথা হচ্ছে এখানে আবার এই সূত্র চলবে না। এন্ড কন্ট্রিবিউটের ক্ষেত্রে তুমি এটাকে বাদ দিয়ে দিচ্ছ, কিন্তু সরাসরি আইওএন যোগ করা যাচ্ছে না। কন্ট্রিবিউট, কন্ট্রিবিউশন, তুমি আইওএন যোগ করার সময় এটাকে বাদ দিচ্ছ। আমি বলছি যে সকল ভার্বের পরে সরাসরি আইওএন যোগ করা যায়, যেমন দেখো কালেক্ট, প্রটেক্ট, এটা সিটি আছে, তারপরে কিন্তু কোনো কিছু বাদ দিচ্ছি না আমি। সিটি এর পরে আমি কিছু বাদ দিচ্ছি না, এই সিটি এর পরে সরাসরি আইওএন যোগ করছি। কিন্তু তুমি দেখো এখানে অপারেট, বলো অপারেট, অপারেট, অপারেশন, এখানে কিন্তু ইটা বাদ দিয়ে তারপর আইএন যোগ করছো। কন্ট্রিবিউট, কন্ট্রিবিউটের পরে ইটা বাদ দিয়ে আইএন যোগ করছি, সেক্ষেত্রে এটা হবে না, এই সূত্র হবে না। তাহলে আমি বলছি যে সকল ভার্বের পরে সরাসরি আইওএন যোগ করলে নাউন পাওয়া যায়, সরাসরি আইওএন, যে সকল ভার্বের পরে সরাসরি আইওএন যোগ করলে নাউন পাওয়া যাবে, কেবল সেই সকল ভার্বের পরে আইবিএল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যাবে। তাহলে প্রটেক্ট, প্রোটেকশন, অতএব প্রটেক্টের অ্যাডজেক্টিভ কি? তো তুমি চাইলে নিজে নিজে একটা ওয়ার্ড বানায় ফেলতে পারো, প্রটেক্টিবল। বলো প্রটেক্টিভ অথবা প্রটেক্টিবল। প্রটেক্টিভ এটাও কারেক্ট, আবার প্রটেক্টিবল এটাও নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাবডাক্ট, অ্যাবডাক্টিবল, তাহলে অ্যাবডাক্ট, অ্যাবডাকশন, তাহলে অ্যাবডাক্টিবল, অপহরণযোগ্য, অ্যাবডাক্টিবল, অপহরণযোগ্য। বলো ডিডাক্ট, বলো ডিডাকশন, বলো ডিডাক্টিবল, বাতিলযোগ্য। বলো ডিডাক্টিবল মানে বাদ দেওয়া যায়। বলো অপ্রেস, বলো অপারেশন, বলো অপ্রেসিবল, অপ্রেসিবল। তো রিপ্রেস, রিপ্রেসিবল, সাপ্রেস, সাপ্রেসিবল। ওকে, ইমপ্রেস, ইমপ্রেসিবল। এইভাবে তুমি নতুন শব্দ তৈরি করতে পারবা। ঠিক আছে, আমি কি বুঝতে পারলাম? জি হ্যাঁ, স্যার। বলো ডিস্ট্রাক্ট, বলো ডিস্ট্রাক্টের অ্যাডজেক্টিভ কি বলো? ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিবল, বলো ডিস্ট্রাকশন, আইওএন যোগ করা যাচ্ছে সরাসরি, এই ডিস্ট্রাকশন আইওএন যাচ্ছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ কি? ডিস্ট্রাকটিবল, হ্যাঁ, ডিস্ট্রাক্টিবল। তুমি এই সূত্রে নিতে পারবা, মানে নিজে একটা শব্দ বানাইতে পারবা। বলো ডিস্ট্রাক্টিবল। হ্যাঁ, ডিস্ট্রাক্টিবল অথবা ডিস্ট্রাকটিভ, দুইটাই কারেক্ট। ডিস্ট্রাকটিভও কারেক্ট, ডিস্ট্রাকটিবলও কারেক্ট। হ্যাঁ, বলো ডিস্ট্রাকটিবল, বলো ধ্বংসযোগ্য। বলো ইনডেস্ট্রাকটিবল, বলো ধ্বংসযোগ্য নয়। পাওয়ার ইজ ইনডেস্ট্রাকটিবল, ক্ষমতা ধ্বংস করা যায় না। ঠিক আছে, সো এনার্জি ইজ ইনডেস্ট্রাকটিবল, ক্ষমতা ধ্বংস করা, শক্তি শক্তি ধ্বংস করা যায় না। ওকে, ডেস্ট্রাকটিবল, তার বিপরীত শব্দ হচ্ছে ইনডেস্ট্রাকটিবল। কনস্ট্রাকটিভ,
কনস্ট্রাকশন কনস্ট্রাকটিবল বা কনস্ট্রাকটিভ দুটোই হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে? এবার আসো, আহ তাহলে আমরা ভার্বের শেষে এইবল যোগ করে, তাহলে সহজ সূত্র হচ্ছে ভার্বের পরে এইবল যোগ করলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে আমার তুমি এতটুকু শিখলেই চলবে, এইটাই তোমার সূত্র। তাহলে এই সূত্র থেকে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে, হ্যাঁ, মানে এই সূত্রটা শুধু ফলো করো, তাহলে দেখো 1 নম্বর কমন। এবার দ্বিতীয় সূত্র হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন করবা, অ্যাডজেক্টিভ থেকে নাউন গঠনের সূত্র। তাহলে দেখো ভার্বের পরে এই বল যোগ করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, তুমি শুধু এতটুকু ফলো করে যাও পরীক্ষায়, মানে এখানে তোমার 1 নম্বর আছে, হ্যাঁ? আর শুধু এখানে অ্যাডজেক্টিভের পরে নেস যোগ করলে নাউন পাওয়া যায়, তুমি এইটা এখানেও একটা 1 নম্বর। তো এই সূত্রটা ফলো করো রিটেনে। তাহলে সেটা কি, লেখো যে কোনো অ্যাডজেক্টিভের শেষে সাধারণত নেস যোগ করলে বলো অ্যাডজেক্টিভ পাওয়া যাবে। এই দেখো, সূত্র হচ্ছে এটাই, যে কোনো অ্যাডজেক্টিভের পরে নেস যোগ করলে এটা 99% ক্ষেত্রে তুমি নাউনটা পেয়ে যাবা, ঠিক আছে। এই টেকনিকটা রিটেনে তুমি অবশ্যই রিটেনে এটা ফলো করবা, তুমি অন্য কিছু ভাবার দরকার নেই, হ্যাঁ, ঠিক আছে। বলো, যেমন দেখো ব্লাইন্ড, নাউন স্যার হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ প্লাস প্লাস নেস, ন্যাস ইকুয়াল সরি, টু নাউন নাউন বলে। হবে যে স্যার। কোনো, আমি বলছি যে কোনো অ্যাডজেক্টিভের শেষে নেস যোগ করলে এটা 99% ক্ষেত্রে নাউন হয়ে যাবে, হ্যাঁ। একটা অ্যাডজেক্টিভকে, কোনো একটা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের ঘরে থাকে এবং যদি ঠিক ওটা নাউনের ঘরে থাকে, তাহলে ওই অ্যাডজেক্টিভটা নাউনটা কি বের করতে দিলে তুমি বুঝো আর না বুঝো কি করবা, ওই অ্যাডজেক্টিভটার পরে নেস বসাই দিবা। তাহলে তোমার টেকনিক এতটুকুই। এই টেকনিকে তুমি 99% ক্ষেত্রে তুমি এখান থেকে বেরিয়ে চলে আসতে পারবা, ঠিক আছে। যেমন ব্লাইন্ড, এটা অ্যাডজেক্টিভের ঘরে আছে, তাহলে ব্লাইন্ডের নাউন কি? ব্লাইন্ডনেস। তাহলে শার্প, এটা অ্যাডজেক্টিভের ঘরে আছে, নাউন কি? বলো, শার্পনেস। শার্পনেস। মনে করো শ্রুড, এটা অ্যাডজেক্টিভের ঘরে আছে, শ্রুড। তাহলে শ্রুডের নাউন কি? শ্রুড লেখো, লেখার পর নেস, বলো শ্রুডনেস। শ্রুড মানে বিচক্ষণ, শ্রুডনেস মানে বিচক্ষণতা, হ্যাঁ? শ্রুডনেস মানে কি? বিচক্ষণতা, ঠিক আছে। যেমন অ্যাস্টিউট, বলো অ্যাস্টিউট, এটা একটা অ্যাডজেক্টিভ মনে করো, তাহলে এটা নাউন কি? বলো অ্যাস্টিউটনেস, বলো বিচক্ষণতা। যদি বলো যে স্যাগেসাস, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা নাউন কি? বলো স্যাগেসাসনেস। তো স্যাগেসাস বিচক্ষণ, স্যাগেসাসনেস বিচক্ষণতা। আচ্ছা, আমি ক্লাসটা আর বেশিক্ষণ নেবো না, আমি আজকে শেষ করে দিচ্ছি, বুঝতে পারছি। আমি আর একটু পরে ক্লাসটা করে দেবো আজকে, অল্প শেষ করে দেবো, আর বেশিক্ষণ চালাবো না, হ্যাঁ? ওকে, তাহলে দেখো, যদি বলি যে আহ, বলো ক্রেডিবল, এটার নাউনটা কি? বলো ক্রেডিবলনেস। ইউজলেস, নাউনটা কি? বলো ইউজলেসনেস। অ্যাটেন্টিভ, নাউনটা কি?
অ্যাটেন্টিভনেস। যদি বলি যে জেনুইন, নাউনটা কি? জেনুইননেস। পোলাইট, নাউনটা কি? পোলাইটনেস। ফরগিভ, নাউনটা কি? ফরগিভনেস। ওকে। ফরগেটফুল, যদি বলো ফরগেটফুল, ফরগেটফুল এটা একটা অ্যাডজেক্টিভ, নাউনটা কি? ফরগেটফুলনেস। তাহলে কি দাঁড়াচ্ছে? যে কোনো ক্রেডিবিলিটি হবে, কোনো সমস্যা নেই, ক্রেডিবিলিটি হবে। আমি তো ক্রেডিবিলিটি যাচ্ছি না, হ্যাঁ? ঠিক আছে। তাহলে ক্রেডিবল, ক্রেডিবিলিটি, হ্যাঁ, অথবা ক্রেডিবলনেস। ডিপেন্ডেবল, ডিপেন্ডেবিলিটি অথবা ডিপেন্ডেবলনেস। ঠিক আছে। ইউজেবল, ইউজেবিলিটি, ইউজেবলনেস, সবই কারেক্ট। ওকে, তাহলে বলো স্যাড, বলো স্যাডনেস। হোয়াইট, হোয়াইটনেস। বলো ডিপ, ডিপনেস। ঠিক আছে, পারা যাবে না? দু একটা ব্যতিক্রম আছে, যেমন সিম্পল আর নাউন হচ্ছে সিম্পলিসিটি। ওকে, তাহলে এইভাবে আমরা অনেক নাউন তৈরি করতে পারি, অনেক অনেক। ঠিক আছে। ক্যাপেবল, ক্যাপেবলনেস। ওকে। টল, টলনেস। লার্জ, লার্জনেস। বলে ভ্যালিড, বলে ভ্যালিডনেস। ঠিক আছে। ওরিড, বলো ওরিডনেস। রোবাস্ট, বলো রোবাস্টনেস। রোবাস্ট, বলো রোবাস্টনেস। ভাস্ট, ভাস্টনেস। ঠিক আছে। তো আমরা অনেক শব্দ আমরা 99% ক্ষেত্রে এই টেকনিকে আমরা মানে মানে সহজে বেরিয়ে আসতে পারি। আহ একটু হলে 100-তে একটা দুইটা ব্যতিক্রম পাওয়া যেতে পারে, ওই ব্যতিক্রমটা তোমাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। ঠিক আছে। স্যার ব্যতিক্রম দু একটা বললে ভালো হয়। ব্যতিক্রম দুই একটা বইয়ের মধ্যে প্রচুর দিয়ে রেখেছে। আমার বইটা যদি থাকে তোমার কাছে, আমার এই প্রিমিয়ার ভোকাবুলারি বইটার মধ্যে, হ্যাঁ, এখানে প্রচুর ব্যতিক্রম দিয়ে রাখছি আমি। বাজারে যতগুলো ব্যতিক্রম আছে সব দিয়ে রাখছি আমি, হ্যাঁ। ঠিক আছে। স্যার এখানে সিম্পলিসিটি অ্যাডজেক্টিভ না? না, সিম্পলিসিটি হচ্ছে নাউন। ও সরি স্যার, নাউন, হ্যাঁ সিম্পল। সিম্পল হচ্ছে অ্যাডজেক্টিভ, সিম্পলিসিটি অ্যাডজেক্টিভ, নাউন, হ্যাঁ। ওকে। এথনিক, এথনিসিটি। ঠিক আছে। এথনিসিটি এটা অন্য বিষয়, অন্য অর্থে চলে গেছে। ঠিক আছে। ওকে, বলো, যদি বলো যে, বলো যদি বলো যে রেড, রেডনেস। হোয়াইট, হোয়াইটনেস। ফুলিশ, ফুলিশনেস। নাকি? হ্যাঁ। ব্রাইট, ব্রাইটনেস। সলিড, সলিডনেস। প্যালিড, প্যালিডনেস। ঠিক আছে। প্যালিড, প্যালিডনেস। রিমোর্স, রিমোর্স, রিমোর্সফুল, রিমোর্সফুলনেস। রিমোর্সলেস, রিমোর্সলেসনেস। ঠিক আছে। এইভাবে অনেক শব্দ তুমি ইজিলি বানাইতে পারো, হ্যাঁ। ঠিক আছে। বলো, যদি ব্রাদারলি, বলো ব্রাদারলি। ব্যতিক্রম লেখো ব্রাদারহুড। কি বলছি? একটা অ্যাডজেক্টিভ তো বলছি, সরি। তাহলে আমরা তো অ্যাডজেক্টিভ থেকে নাউনে যাচ্ছি। তাহলে যেমন ফ্রেন্ডলি, ফ্রেন্ডলিনেস। ঠিক আছে। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলিনেস। ফলস, ফলসনেস। এভাবে দিলে হবে। ঠিক
আছে? কাওয়ার্ডলি, কাওয়ার্ডলিনেস। ঠিক আছে? তো এটা তুমি ওই শেষে এসেনশিয়াল, বলো একটা ওয়ার্ড মনে করো এসেনশিয়াল, এটা অ্যাডজেক্টিভের ঘরে আছে। এসেনশিয়াল, বলো এটা নাউন কি? এসেনশিয়ালিটি। বলো এসেনশিয়াল, সূত্রের মধ্যে থাকো, এসেনশিয়ালনেস। তুমি তো এসেনশিয়ালিটি পারো, তোকে ওখানে যাওয়ার সমস্যা নেই। বলো এসেনশিয়ালনেস, সার্চ করে দেখো পা আছে কিনা ডিকশনারিতে। হ্যাঁ, তাহলে এসেনশিয়ালনেস। ঠিক আছে? এটা দেখো এসেনশিয়ালনেস ডিকশনারিতে আছে কিনা দেখো। ঠিক আছে? বলো র্যাপিড, বলো র্যাপিডনেস। ঠিক আছে? র্যাপিড, র্যাপিডনেস। হ্যাঁ, তুই বলো যে ভিভিড, বলো ভিভিডনেস। ঠিক আছে? এভাবে তুমি প্রচুর শব্দ তৈরি করতে পারো। হ্যাঁ, ডাল, ডালনেস, বলো ডাল, ডালনেস। আইডল, বলো আইডলনেস। ডাল, ডালনেস। লেজি, বলো লেজি, বলো লেজিনেস। ঠিক আছে? বলো বেগ, এই যে বেগ, বেগের নাউন কি? লার্জের নাউন কি? বেগ, বেগনেস। লার্জ, লার্জনেস। মাইটি, মাইটিনেস। বিগ, বিগনেস। স্মল, স্মলনেস। লিটল, লিটল, স্যার লিটলনেস। শর্ট, শর্টনেস। স্যার সফট, সফটনেস। হার্ড, হার্ডনেস। হ্যাঁ, স্যার এসেনশিয়ালের ভার্বটা কি হবে? এসেনশিয়ালাইজ স্যার। বলো এসেনশিয়ালের ভার্ব হচ্ছে এসেনশিয়ালাইজ, AISE। ওকে, ঠিক আছে? আচ্ছা, আমি কিছু এক্সেপশনাল আছে, এটা দিয়ে দিব। হ্যাঁ, এক্সেপশনাল আমি বইয়ের তালিকা আছে আমার, এই তালিকাটা, এক্সেপশনাল তালিকাটা আমার প্রিমিয়ার গ্রামার বইয়ের আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন টপিকের লেকচার 2 এর 5 নম্বর টেবিলটা পড়ে নিতে হবে। এটা আমি পরে পেয়ে যাবো। হ্যাঁ, 5 নম্বর টেবিল ওখানে আছে। আচ্ছা, তাহলে আমরা এই সূত্র পেয়ে গেলাম দুইটা। তাহলে আমরা কি শিখলাম? প্রথম সূত্র কি? ভার্বের পরে এইবল যোগ করলে কি পাওয়া যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে এটা ইম্পর্টেন্ট। এইটুকু শিখলে তুমি মনে করো 99% ক্ষেত্রে একটা আনসার করে আসতে পারবা। আবার অ্যাডজেক্টিভের পরে নেট যোগ করলে এটা কি? নাউন। এটা, এই সূত্রটা ফলো করলেও তুমি 99% ক্ষেত্রে তুমি পরীক্ষাতে একটা পার পেয়ে চলে আসতে পারো। হ্যাঁ, ঠিক আছে? তো বাকি এরপর বাকি জায়গাগুলোতে তোমাকে একটু এক্সট্রা পড়ে নিতে হবে। সেই এক্সট্রা পড়ার জায়গাটা আমি পরে দেখা দিচ্ছি। আপাতত সূত্রটা শিখবা। ঠিক আছে? বা যেটা ব্যতিক্রম, ব্যতিক্রমের জায়গাটা তোমাকে পরে শিখতে হবে। বাট আপাতত নিয়ম যেটা, একটা সূত্র অনুযায়ী শিখে ফেলো। তাহলে অনেক শব্দ তুমি নিজে বানাইতে পারবা, নিজে লিখতে পারবা, তৈরি করতে পারবা। ঠিক আছে? এবার আসো, আহ ভার্বকে তুমি কিভাবে নাউন করবা? ভার্ব থেকে নাউন, একটা ভার্বকে নাউন করার নিয়ম। আমরা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ কিভাবে করতে হয় সেটা শিখলাম। অ্যাডজেক্টিভকে কিভাবে নাউন করতে হয় সেটা শিখলাম। এখন আমরা একটা ভার্বকে কিভাবে নাউন করব সেটা শিখবো। তো লেখো, তুমি যদি একদম না পারো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে সহজ রাস্তা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বের পরে ইয়ার যোগ করলে ওই ভার্বটা নাউনটা পাওয়া যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম যদি মনে করো সস্তা পরামর্শ, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বের পরে ইয়ার যোগ করলে নাউনটা পাওয়া যায়। আবার ভার্বের পরে বলো ওয়ার যোগ করলে সাধারণত নাউনটা পাওয়া যায়। ঠিক আছে? তো এইটা হচ্ছে একদম সাধারণ সূত্র, মানে একদম অল্প পরিশ্রমে একটা সূত্র আর কি। যেমন মনে করো অ্যাবজর্ব, এটা একটা ভার্ব। তাহলে অ্যাবজর্বের নাউন কি? বলো অ্যাবজর্বার। ঠিক আছে? মনে করো প্রিচ, নাউন কি? বলো প্রিচার। ওয়াচ, নাউন কি? বলো ওয়াচার। বলো ডু, এটা নাউন কি? বলো ডুয়ার। গো, এটা নাউন কি? বলো গোয়ার। বলো সি, সি এর নাউন কি? বলো সিয়ার। ঠিক আছে?
তো লিড নাউন কি? বলো লিডার। ঠিক আছে, এরকম ভাবে তুমি অনেক পানিশ নাউন কি? বলো পানিশার। ডেস্ট্রয় নাউন কি? বলো ডেস্ট্রয়ার। এটা একটা রাস্তা, হ্যাঁ? ঠিক আছে, এবার দেখো ভার্বের পরে ওয়ার যোগ করবা কখন? এই ভার্বের পরে ওয়ার কখন যোগ করবা? ভার্বের পরে ওয়ার যোগ করে নাউন হয় কখন? তো লেখো যে সকল ভার্বের পরে, বলো ভার্বের পরে সিটি থাকলে, তাহলে ভার্বের পরে সিটি থাকলে তারপরে ওয়ার যোগ করলে, দেখো ভার্বের পরে যদি সিটি থাকে তো তারপরে ওয়ার, হ্যাঁ ওয়ার, দেখো ভার্বের পরে সিটি থাকলে তারপরে ওয়ার অথবা আইওএন যোগ করে নাউন পাওয়া যায়, ইজ ইকুয়াল টু নাউন। বোঝার চেষ্টা করো, কোনো ভার্বের পরে সিটি থাকলে তারপরে ওয়ার অথবা আইওএন যোগ করবা, তাহলে এটা নাউনটা পেয়ে যাবা। ঠিক আছে, যেমন প্রিডিক্ট, এটা নাউন কি? বলো প্রিডিক্টর অর প্রিডিকশন, প্রিডিক্টর অর প্রিডিকশন। ঠিক আছে, হ্যাঁ। ডিফ্লেক্ট, ডিফ্লেক্টর, বলো ডিফ্লেকশন, হ্যাঁ। সিটি, তাহলে প্রটেক্ট, প্রোটেকশন, প্রোটেক্টর, প্রোটেক্ট, প্রোটেক্টর, প্রোটেকশন। এবার দেখো ভার্বের শেষে, কোনো ভার্বের শেষে ই ডাবল এস থাকলে তারপরে ও আর অথবা আইওএন যোগ করলে এটা নাউন হয়ে যাবে। কোনো ভার্বের শেষে ই ডাবল এস থাকলে তারপরে ও আর যোগ করলে অথবা আইওএন যোগ করলে সাধারণত কি হবে? নাউন হবে, যেটা সুবিধা হয়, হ্যাঁ। বলো অপ্রেস, বলো অপ্রেসর, বলো অপারেশন, রিপ্রেস, সাপ্রেস, ট্রান্সগ্রেস। সো রিপ্রেস, রিপ্রেসর, রিপ্রেশন, সাপ্রেস, সাপ্রেসর, সাপ্রেশন, ট্রান্সগ্রেস লঙ্ঘন করা, ট্রান্সগ্রেশন, ট্রান্সগ্রেসর। ওকে, এইভাবে তুমি শব্দ তৈরি করতে পারো। ব্যতিক্রম, বলো এসএস। দেখো এসএস, এসএস এর নাউন হচ্ছে অ্যাসেসর। বলো এসএস এর নাউন কি? বলো অ্যাসেসর অথবা বলো অ্যাসেসমেন্ট। তাহলে এসএস এর নাউন হচ্ছে অ্যাসেসর অথবা অ্যাসেসমেন্ট, অ্যাসেশন হয় না। তাহলে এসএস এর নাউন হচ্ছে অ্যাসেসর অথবা অ্যাসেসমেন্ট। ঠিক আছে, আর আরেকটা ব্যতিক্রম আছে অ্যাক্সেস। এই অ্যাক্সেস শব্দটা এটা নাউন, আবার অ্যাক্সেস এর ভার্বও অ্যাক্সেস।
বলো অ্যাক্সেস শব্দটা নাউন, আবার এটা ভার্ব অ্যাক্সেস, নাউন এবং ভার্ব সেম। বলে অ্যাক্সেস এর নাউন এবং ভার্ব সেম, অ্যাক্সেস অ্যাক্সেস, অ্যাক্সেস এটা নাউন, অ্যাক্সেস এটা ভার্ব। আর অ্যাসেস এটা ভার্ব, অ্যাসেস এর নাউন হচ্ছে অ্যাসেসর অথবা অ্যাসেসমেন্ট, অ্যাসেস এর নাউন হচ্ছে অ্যাসেসর অথবা অ্যাসেসমেন্ট। কোনো ভার্বের শেষে ইউটি থাকলে বলো ই উঠিয়ে অতঃপর ওয়ার অথবা আয়ন যোগ করলে কি পাওয়া যাবে? নাউন পাওয়া যাবে। কোনো ভার্বের শেষে ইউটি থাকলে এই ইটা উঠাই দিয়া তারপরে ও আর যোগ করবা অথবা আইএন যোগ করবা, ঠিক আছে? যেমন পারসিকিউট, দেখো পারসিকিউটর, বলো পারসিকিউশন, পারসিকিউটর, পারসিকিউশন। ওকে, এক্সিকিউট, এক্সিকিউশন, এক্সিকিউটর। হ্যাঁ, কন্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউশন। কোনো ভার্বের শেষে এটি থাকলে, কোনো ভার্বের শেষে এটি থাকলে ই উঠিয়ে অতঃপর ওয়ার অথবা আয়ন যোগ করলে নাউন হবে। তো কোনো ভার্বের শেষে এটি থাকলে ইটা উঠাই দিয়ে তারপর ওয়ার অথবা আয়ন যোগ করবা, তো নাউন হয়ে যাবে। হ্যাঁ, রেগুলেট, সো এটা নাউন হচ্ছে রেগুলেটর অথবা রেগুলেশন। ঠিক আছে? সিমিউলেট, সিমিউলেটর, সিমিউলেশন। ঠিক আছে? মডারেট, মডারেটর, মডারেশন। অপারেট, অপারেটর, অপারেশন। আরবিট্রেট, আরবিট্রেশন, আরবিট্রেটর। ঠিক আছে? তাহলে আরবিট্রেট, আরবিট্রেশন, আরবিট্রেটর। ঠিক আছে? তুমি এইভাবে অনেক শব্দ তৈরি করতে পারো। হ্যাঁ, ওকে ওকে। ভার্বের শেষে ওয়ার তৈলে ওয়ার যোগ করে কখন নাউন গঠন করা যায় এরকম কয়েকটা উপায় দেখাইলাম। ঠিক আছে? ভার্বের শেষে আহ কখন ওয়ার যোগ করবা মোটামুটি কয়েকটা দেখাইলাম। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত থাক স্যার। এই পর্যন্ত থাকবে। জি স্যার। ঠিক আছে, না মোট চলে আসছিল, মোট চলে আসছিল। হ্যাঁ স্যার সবগুলো একসাথে স্যার মিলাই যাবে শেষ স্যার, পরে আমরা একটু করে পড়ি স্যার। দিতেন ওয়ার্ড ফরমেশনটা, হ্যাঁ হ্যাঁ স্যার ওয়ার্ড শেষ ফরমেশন করেন। টপিকটা শেষ করে দিতেন। হ্যাঁ, ওয়ার্ড প্রমোশন আরো আছে তো, পড়াবো না? পড়াবো। হ্যাঁ জি স্যার, শেষ করে দেন। জি স্যার, আপনি শেষ করে দেন টপিকটা। আচ্ছা, আর একটু দেই তুলে লেখো, আর একটু খেয়াল করো। লেখো কোনো ভার্বের শেষে কোন এই এই যে কয়েকটা কথা বলছি এই কয়েকটা ফলো করলে তুমি কিন্তু অনেকটা মানে কমন পড়ে যাবে, পরীক্ষা কমন পড়ে যাবে। ঠিক আছে? লেখো কোনো ভার্বের শেষে ডি থাকলে, বলো ডিই, বলো কোনো ভার্বের শেষে যদি ডি থাকে তাহলে ডিই এর স্থলে, ডিই এর স্থলে
বলো এস আই ওয়ান যোগ করলে নাউন হবে। কোন একটা ভার্বের শেষে ডি থাকলে, যেমন মনে করো ইভেট, ডি আছে, তাহলে এটার সাথে নাউন কি? বলো ইভেট, ডি, ডি এর জায়গায় এস আই ওয়ান, এস আই, বলো ইভেশন। বলো ডিলিউট, ডি আছে, ডিলিউটের নাউন কি? বলো ডেলিউশন। বলো ডিরাইট, ডি আছে, তো ডিরাইটের নাউন কি? বলো ডেরিজন। এই যে ডি এর জায়গায় ডিরাইজন, হ্যাঁ। তাহলে প্রোভাইড প্রভিশন, ডিভাইড ডিভিশন, ডিসাইড ডিসিশন, ওকে। এক্সক্লুড, তাহলে এক্সক্লুড, ডি এর জায়গায় এক্সক্লুশন, ইনক্লুড ইনক্লুশন, সিক্লুড সিক্লুশন, কনক্লুড কনক্লুশন, এবং অনেক শব্দ আছে। ওকে, এবার কোনো ভার্বের শেষে আইটি থাকলে, কোনো ভার্বের শেষে আইটি থাকলে, বলো টি উঠিয়ে অতঃপর ডাবল এস আই ওএন যোগ করবে। ডাবল এস আই ওএন যোগ করলে বলো নাউন হবে। ডাবল এস আই ওএন যোগ করলে নাউন হবে। অমিট, বলো অমিশন। রিমিট, সাবমিট, অ্যাডমিট, কমিট, পারমিট, ট্রান্সমিট, সব আই ওএন যোগ করে দাও, নাউন হয়ে যাবে, হ্যাঁ? ঠিক আছে। কোনো ভার্বের শেষে এস ইউ এম ই থাকলে, কোনো ভার্বের শেষে এস ইউ এম ই থাকলে, বলো এস ইউ এম ই এর স্থলে, এস ইউ এম এর স্থলে সামসন, সামসন যোগ করলে নাউন হবে। বলে এস ইউ এম এর স্থলে সামসন যোগ করে দেবে, নাউন হয়ে যাবে, হ্যাঁ। ওকে, যেমন অ্যাসিউম, এই যে অ্যাসিউম, এটা নাউন হচ্ছে। বলো অ্যাসামশন, বলো সাবসিউম, নাউন হচ্ছে। বলো সাবসামশন, ঠিক আছে। রিজিউম, কনজিউম, প্রিজিউম, ওকে। ওইভাবে তুমি শব্দ তৈরি করতে পারো। কোনো ভার্বের শেষে, কোনো ভার্বের শেষে এলই, জিই, ডিজিই, কোনো ভার্বের শেষে এলই, জিই অথবা ডিজিই থাকলে, ঠিক আছে, থাকলে বলে এদের পরে সাধারণত মেন্ট যোগ করলে নাউন হবে। কোনো ভার্বের শেষে এলই, জিই অথবা ডিজি থাকলে ওই ভার্বের পরে ম্যান যোগ করবে, ম্যান্ট, তাহলে নাউন হয়ে যাবে, ঠিক আছে। যেমন এনেবল, এনেবলের নাউন কি? বলে এনেবলমেন্ট,
অথবা ওই যে ইয়ারের সূত্র এনেবলার, এনেবলের নাম হচ্ছে এনেবলমেন্ট অথবা এনেবলার, ওইটা হইতে পারে, হ্যাঁ? ঠিক আছে, যেমন এমবেজল, এমবেজলমেন্ট, ডিফাইল, ডিফাইলমেন্ট, ডিফাইল, ডিফাইলমেন্ট। ব্যতিক্রম হলো কম্পাইল, হলো কম্পিলেশন, কম্পাইল, কম্পিলেশন, কম্পাইল, কম্পিলেশন অথবা কম্পাইলার। কম্পাইলের নাম হচ্ছে কম্পাইলার, কম্পাইল, কম্পাইলার, কম্পাইল, কম্পাইলার or compilation. Enlarge, enlargement, disperse, disparagement, arrange, হলো অ্যারেঞ্জমেন্ট, জি থাকলে মেন্ট, যেমন অ্যাব্রিজ, এই যে ডিজি থাকলে অ্যাব্রিজ, হলো অ্যাব্রিজমেন্ট। অ্যাব্রিজ, অ্যাব্রিজমেন্ট, অ্যাকনলেজ, অ্যাকনলেজমেন্ট, লজ, লজমেন্ট, জাজ, জাজমেন্ট। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা চেষ্টা করলাম। এই পরীক্ষা যদি এই পরীক্ষা প্রশ্নটা এই টপিক থেকে প্রশ্ন আসলে 5 নাম্বার থাকবে, যদি এই টপিকটা পরীক্ষা আসে তাহলে এই টপিক থেকে 5 নাম্বার থাকবে। তো আমরা আশা করছি 5 নাম্বার সহজে নাম্বার উঠানোর জন্য অনেকগুলো কৌশল দেখিয়েছি, এটা একটু ফলো করবে, হ্যাঁ? তাহলে খুব সহজেই তুমি নাম্বারটা পেয়ে যেতে পারো, হ্যাঁ? ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ঈদের পরে দেখাবো ইনশাল্লাহ 20 তারিখ। তো সবাইকে ঈদ মোবারক, দেখো ভাই। স্যার আপনার বইয়ের ভোকাবুলারি বইয়ের এই অংশের সব আছে, সব আছে, সব আছে। আমার বকলের বই এমন কোনো কিছু নাই যেটা তুমি পরীক্ষা রিটেনে কাজে লাগবে না। বকলের বই থেকে এই অংশটার পিড বা মানে পিডিএফ যদি স্যার একটু গ্রুপে দেওয়া যেত। আমার বকলের অংশের থেকে তুমি আমার সিনোনিম অ্যান্টোনিমের 11টা রুল আছে, ওখান থেকে পড়বা। তারপর ওয়ার্ড ফরমেশনের যে রুলগুলো আছে, আমি যেগুলো আলোচনা করছি এগুলো তো দেখবাই, ওগুলো সিনোনিম সহকারে শিখবা। তারপরে আমার 500 সিলেক্টেড ওয়ার্ড আছে, ওই 500 সিলেক্টেড ওয়ার্ডের মধ্যে যেগুলো আগে স্টমাক আছে এগুলো শেষ করবা। তারপরে স্পেলিং টপিকে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে ওই ওয়ার্ডগুলোর মিনিং গুলো শিখবে। এই 4টা চ্যাপ্টার রিটেনের জন্য শেষ করবা, হ্যাঁ? যতটা পারা যায়। ঠিক আছে, ওকে, এই 4টা চ্যাপ্টার, হ্যাঁ, 4টা চ্যাপ্টার রিটেনের জন্য শেষ করবা। নিজের কাছে বই না থাকলে আরেকজন থেকে ম্যানেজ করবা। ঠিক আছে, যে কোনো বাবু ইয়ে করো, সেটা করো, হ্যাঁ? একটা বই থাকলে তোমার জন্য সুবিধা হয় ভালো, হ্যাঁ? ঠিক আছে স্যার পুরাতন এডিশনটা কি চলবে স্যার? পুরাতন এডিশনটা চলবে, কোনো সমস্যা নেই। তবে নতুন এডিশনে অনেক কিছু যুক্ত হয়েছে, অনেক আপডেট যুক্ত হয়েছে, তোমার জন্য অনেক সহজ করে রাস্তা দেখানো হয়েছে, তুমি কোনটা পড়লে কাজ হবে এটা নতুন এডিশনে দেখাই দিয়েছে। এখন তুমি যদি পুরাতন এডিশন পড়ো তাহলে তোমাকে ওখানে কিন্তু শর্টকাট নাই, রাস্তা দেখানো হয় নাই। বাট নতুন এডিশনে আমি স্টামাক দেখাই দিছি, স্টামাক গুলো পড়লেই চলবে, হ্যাঁ? ওকে স্যার। ওকে স্যার হ্যাঁ, একটা বলো সেন্টেন্স দিছিলাম স্যার, একটু যদি কাইন্ডলি চেক করতাম, এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা বুঝতে পারিনি স্যার, বলো 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 চেক করতাম যদি। বলো বলো স্যার কোনটা? দিয়ে দিছি। The checks and balances to safeguard the environment are weakened, leading to continued violation and further damage to natural resources. ঠিক আছে, স্যার এই আর যে উইকেন্ড কমার পর
এটা কমার কমার পরে পর স্যার কমার পরে প্রেজেন্ট পার্টিসিপল বসে, কমার পরে প্রেজেন্ট পার্টিসিপল বসে। তবে সাধারণত নিয়ম হচ্ছে ভার্বটা এই যে কমার পরে প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা নেই। প্রেজেন্ট আমরা যদি অবজেক্টের পরে সাধারণত অ্যাক্টিভ ভয়েসে ট্রানজিটিভ ভার্বের পরে যদি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট থাকে, তাহলে অবজেক্টের পরে যদি আমরা পার্টিসিপল বসাই, তাহলে সাধারণত ওই অবজেক্টের পরে কমা দিয়ে তারপর পার্টিসিপলটা লিখতে হয়। কিন্তু এখানে বাক্যটা পেসিভ ভয়েসে দেওয়া আছে, তাহলে পেসিভ ভয়েসের পরে কমা দেওয়া আছে, তো এই জন্য সাধারণত পেসিভ ভয়েসের ক্ষেত্রে পার্টিসিপলটা ওই এর পরে বসান। পার্টিসিপলটা সাধারণত যাকে নির্দেশ করে তারপরে বসে আর কি। তো এখানে তারপর এটা পার্টিসিপলটাকে ওই ওপেনার হিসেবে এটা ওই পরে না, আগে না নিয়ে পরে নিয়ে নিছে আর কি। হ্যাঁ, তো লিডিং টু কন্টিনিউড ভায়োলেশন মানে ওই যে যেটা ওই যে এনভায়রনমেন্ট আর কি। তো সেফগার্ড দ্য এনভায়রনমেন্ট, দেখো ব্যালেন্সেস টু সেফগার্ড দ্য এনভায়রনমেন্ট। তো সেফগার্ড দ্য এনভায়রনমেন্ট হচ্ছে ওই যে সেফগার্ডের পরে যে এনভায়রনমেন্টটা আছে না, তাহলে সেফগার্ড দ্য এনভায়রনমেন্ট, সেফগার্ড হোয়াট, দ্য এনভায়রনমেন্ট। তাহলে কোনো ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, তাহলে অবজেক্টের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে, সাধারণত ওই অবজেক্টের পরে কমা দিয়ে তারপরে প্রেজেন্ট পার্টিসিপলটাকে লিখতে হয়। ঠিক আছে? তো এই কারণে সেফগার্ড দ্য এনভায়রনমেন্টের পরে ওই যে আর উইকেন্ডটাকে এটা এখানে একটা ফলো করা হয় না, এখানে ওই এনভায়রনমেন্টটাকে টার্গেট করে কমা দিয়ে ওই যে ইয়াটা নেওয়া হয়েছে লিডিং, মানে এনভায়রনমেন্টটা হচ্ছে লিড করছে আর কি। মানে এইটাকে এই বিষয়টা মানে পরিবেশকে রক্ষার জন্য যে চেক এন্ড ব্যালেন্স থাকা দরকার, এই বিষয়টা আমাদেরকে দুর্বল করা হয়েছে। যেটা কি করছে আমাদের পরবর্তীতে যেটার কারণ হচ্ছে লিডিং টু কন্টিনিউড ভায়োলেশন এন্ড ফার্দার ড্যামেজ টু ন্যাচারাল রিসোর্সেস। আর যার ফলে কি হচ্ছে আমাদের পরিবেশে আরো বেশি পরিবেশের নিয়ম লঙ্ঘন করা হচ্ছে এবং পরিবেশের আরো সম্পদের আরো ক্ষতি হচ্ছে, এটা বলা হচ্ছে। তাহলে তাহলে কি স্যার কথাটা এখানে দাঁড়াচ্ছে দা এনভায়রনমেন্টের এখানে পার্টিসিপল নেওয়া হয়েছে? হ্যাঁ, এনভায়রনমেন্টের পরে ওই যে লিডিং টুটা আছে না, এটা পার্টিসিপল। হ্যাঁ, এনভায়রনমেন্টের কারণে এটা লিডিংটা নয়। এরকম তোমার এক্সাম্পল আছে, যেমন মনে দেখো পার্টিসিপলটাকে আমরা সবসময় খেয়াল করো। পার্টিসিপলটা হচ্ছে আমরা সাবজেক্টের আগেও বসতে পারে, আবার অবজেক্টের পরে বসতে পারে। পার্টিসিপল যদি সাবজেক্টের আগে বসে তখন পার্টিসিপলের পরে একটা কমা দিব, আর পার্টিসিপল যদি অবজেক্টের পরে বসে তাহলে অবজেক্টের পরে একটা কমা দিব। তাহলে পার্টিসিপলটা যাকে নির্দেশ করে তারপরে আমরা কমাটা সেখানে থাকবে। তাহলে পার্টিসিপলটা সাবজেক্টকে নির্দেশ করলে সাবজেক্টের আগে পার্টিসিপল বসে, আর পার্টিসিপল যদি অবজেক্টকে নির্দেশ করে পার্টিসিপল অবজেক্টের পরে বসে। তো সেক্ষেত্রে আমরা ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে পার্টিসিপলটাকে আমি আর পার্টিসিপলটা যদি ওই অবজেক্টকে নির্দেশ করে তাহলে ওই অবজেক্টের পরে পার্টিসিপলটা লিখতে পারি। সেক্ষেত্রে পার্টিসিপলটার আগে একটা কমা দিতে হবে। যেমন তুমি এরকম একটা লিখতে পারো এক্সাম্পল, রাখো। হ্যাঁ, যেমন যেমন মনে করো আই spotted the same man again. I spotted the same man. স্পট হচ্ছে ভার্ব, এই হচ্ছে সাবজেক্ট, দ্য সেম ম্যান এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? এখানে আমি একটা কমা দিয়ে ওই পার্টিসিপলটাকে ইউজ করতে পারি। আই স্পটেড দ্য সেম ম্যান এগেইন, হ্যাঁ, ওয়াকিং ডাউন দ্য Indira Road at 11:30 at night. আমি রাত 11:30 ইন্দিরা রোডে ওই সেম লুকটাকে কি আমি চিহ্নিত করলাম। বলে আমি ওই লুকটাকেই রাত 11:30 সময় ইন্দিরা রোডে আমি দেখেছিলাম। হ্যাঁ, আই স্পটেড দ্য সেম ম্যান, আমি ওই লুকটাকে দেখেছিলাম, আরেকবার দেখেছি। তো আই স্পটেড দ্য সেম ম্যান এগেইন, আমি ওই লোকটাকে আরেকবার দেখেছি। হ্যাঁ, ওয়াকিং ডাউন দ্য ইন্দিরা রোড এট 11:30 এট নাইট, রাত 11:30 সময় ওই ইন্দিরা রোডে হাঁটতেছিল। হ্যাঁ, হাঁটতেছে এই লোকটাকে আমি আরেকবার দেখেছি। তাহলে কোনটা, মানে কি আই স্পটেড দ্য সেম ম্যান এগেইন, দ্য ম্যান ওয়াজ ওয়াকিং ডাউন দ্য রোড। এখানে দি ম্যান, এই ওয়াকিং ডাউনের কাজটা কে করছে? ম্যানে করছে। দ্য ম্যান ওয়াজ ওয়াকিং ডাউন দ্য সেম ম্যান, দ্য ম্যান ওয়াজ ওয়াকিং ডাউন দ্য ইন্দিরা রোড এন্ড আই স্পটেড হিম। ঠিক আছে? তাহলে এখানে এই ওয়াকিংটা কাকে রেফার করছে? দ্য সেম ম্যানকে। তাহলে আমি কি করছে, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে এখানে কমাটা দিয়ে ওই যে প্রেজেন্ট পার্টিসিপলটাকে আমি লিখে দিলাম। আবার যদি আমি মনে করি এই কথাটাকে যদি আমি এই আই এর আগে লিখি, তাহলে দেখো ওয়াকিং ডাউন দ্য ইন্দিরা রোড
walking down the Indira road at 11:30 at night, comma, I spotted the same man again. তার মানে এই অর্থ হচ্ছে এই ওয়াকিং এর কাজটা আমি করতেছিলাম। আমি যখন রাত 11:30টার সময় ইন্দিরা রোডে হাঁটতেছিলাম, তখন আমি ওই একই লোককে আরেকবার দেখেছিলাম। তাহলে এখানে যদি এই ওয়াকিং কথাটা যদি আই এর আগে নাও, তাহলে তুমি আই ওয়াজ ওয়াকিং, আর এই ওয়াকিং কথাটা যদি ম্যানের পরে নেই, তখন দ্য ম্যান ওয়াজ ওয়াকিং, দ্য ম্যান ওয়াজ ওয়াকিং। এন্ড এখানে যে বলা হচ্ছে লিডিং, দ্য এনভায়রনমেন্ট ইজ লিডিং, ঠিক আছে, দ্য এনভায়রনমেন্ট ইজ, মানে এখানে হচ্ছে দ্য উইকেন্ড এনভায়রনমেন্ট, মানে দুর্বল পরিবেশ, দ্য উইকেন্ড এনভায়রনমেন্ট ইজ লিডিং টু দ্য ভায়োলেশন অফ কি, ভায়োলেশন এন্ড কি ড্যামেজ অফ রিসোর্সেস, এটাই বলা হচ্ছে। স্যার এটা কি অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে ওই হ্যাঁ, রুলসটা? অ্যান্টিসিডেন্ট মানে অ্যান্টিসিডেন্ট বলছে ওই যে ম্যানটা সম্পর্কে। এই ওয়াকিং ম্যানটা প্রেজেন্ট পার্টিসিপল তো যাকে নির্দেশ করে তারপরে বসে, দা ম্যানের পরে আমি ওয়াকিংটা যখন ম্যানের পরে বসালাম, তার মানে কি, দ্য ম্যান ওয়াজ ওয়াকিং, দ্য ম্যান হু ওয়াজ ওয়াকিং, এইভাবে ওটাকে তুমি এভাবে লেখো, আই স্পটেড দ্য সেম ম্যান এগেইন হু ওয়াজ ওয়াকিং ডাউন দ্য ইন দ্য রোড, হু ওয়াজ। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটাকে কি, মানে অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা রিডিউস করে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল করতে পারি, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজে আমরা অ্যান্টিসিডেন্টের পরে হু ইজ বা হুইচ ইজ বসিয়ে, যদি আমরা ওই পার্টিসিপলটাকে এক্সপ্লেন করতে পারি, তখন আমরা হুইজ এর পরে হুইচটাকে বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হবে পার্টিসিপল। তাহলে দেখো, আই স্পটেড দ্য সেম ম্যান এগেইন, বলো হু ওয়াজ ওয়াকিং ডাউন দ্য ইন দ্য রোড এট 11:30 নাইট। তো এখানে ওই ম্যানটার পরে হু ওয়াজটা বাদ দিয়ে দিলাম। এটা আমরা সামারি ক্লাসে শিখাবো, এই রিডাকশনটা সামারি ক্লাসে আর একটু শিখাবো আমরা পরবর্তীতে, ঠিক আছে। স্যার যখন হু ইউজ করবো তখন তো আর কমা দেওয়া লাগবে না মনে হয়। না, হু ইউজ করলে কমা লাগবে না, হু ইউজ করলে আর কমা লাগবে না, হুটা উঠে দিচ্ছে কারণ কমা দিয়েছে, ঠিক আছে। আবার এখন দেখো হু এর ক্ষেত্রে না হুটা ইউজ করা লাগবে, কেন করা লাগবে একটু ওয়েট করতে হবে। দেখো, তোমাদেরকে আমি প্রথম ক্লাসে ওই যে কি যেন নন রেস্ট্রিকটিভ ক্লজের অ্যান্টিসিডেন্ট সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করে, অ্যান্টিসিডেন্ট সম্পর্কে যদি কোনো অতিরিক্ত তথ্য প্রদান করে, তোমার আমরা অ্যান্টিসিডেন্টের উপর একটা কি অ্যাডজেক্টিভ ক্লজে কমা দিই, মনে আছে কিনা দেখো। জি স্যার, সেটা নন রেস্ট্রিকটিভ এর ক্ষেত্রে। হ্যাঁ, এটা নন রেস্ট্রিকটিভ, এটাও কিন্তু নন রেস্ট্রিকটিভ হয়ে গেছে। বলো আই স্পটেড দ্য সেম ম্যান, এখানে এই যে এগেইন বলে এই ম্যান সম্পর্কে সেম ম্যান, এই যে সেম কথাটা কি করছে, ম্যান সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিয়েছে। আমি একই লোককে কি আইডেন্টিফাই করেছি, হু ওয়াজ ওয়াকিং ডাউন দ্য রোড, মানে এই লোকটার সম্পর্কে আমি আই স্পটেড দ্য সেম ম্যান এগেইন, এতটুকু বললে কিন্তু বাক্য হয়ে যায়। এবং এই ম্যান সম্পর্কে আমি অলরেডি একটা তথ্য দিছি, কি আমি কোন লোকটাকে আবার আইডেন্টিফাই করছি, বলো ওই একই লোককে, সেম লোকটাকে, মানে আগে যে লোকটা ওই লোকটাকে আমি আইডেন্টিফাই করছি, তার মানে সেম কথাটা এই ম্যানটার সম্পর্কে একটা তথ্য দিয়েছে। আবার কমার পরে দেখো ওয়াকিং ডাউন দিয়া এটা কি করছে, ম্যান সম্পর্কে আরেকটা তথ্য দিয়েছে, অতএব কমাটা দেওয়া লাগবে, এখানে হুনিলেও কমা দেওয়া লাগবে, এটা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, পরবর্তীতে প্রয়োজনে আরেকবার জিজ্ঞেস করবে।